এই যে দেখেন, আপনারা যখন একটা এই পেজে আছেন, রাইট? আপনি যখন প্রিভিউ করতেছেন না, দেখেন একটা কিন্তু একটা লোডিং স্ক্রিন কিন্তু মানে উপর দিকে চলে গেল, রাইট? সো এই অ্যানিমেশনটা করা হয়েছিল আসলে ট্রান্সফর্মের মাধ্যমে। ওকে, এইটাকে বলা হচ্ছে মুভ অ্যানিমেশন। সো এখন আমরা মানে ট্রান্সফর্মের বেসিক কিছু জিনিস দেখাই, তাহলে আপনারা একটু বুঝবেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আপনি যদি কোনো একটা এই এলিমেন্ট সিলেক্ট করেন, যেমন এক্সপার্টিস কার্ড, রাইট? দেন আমরা যদি যাই আপনার আমরা যদি যাই এখানে হচ্ছে ওকে, আচ্ছা, দেন আমরা যদি এফেক্ট যে ট্যাবটা আছে এখানে যদি যাই, এখানে আমাদের অপশন আছে হচ্ছে 2D এন্ড 3D ট্রান্সফর্ম। ওকে, সো আমরা যদি 2D এন্ড 3D ট্রান্সফর্ম এখানে যদি প্লাসে ক্লিক করি, এখানে অপশন দেখা যাচ্ছে যে ট্রান্সফর্ম কয় ধরনের হয় সেটা। ট্রান্সফর্ম হয় সচরাচর 4 ধরনের। একটা হচ্ছে মুভ ট্রান্সফর্ম, স্কেল, রোটেট এন্ড স্কিউ। আচ্ছা, ফার্স্ট আমরা দেখি হচ্ছে স্কেলের কাজটা কি। ওকে, ও সরি, ফার্স্ট আমরা দেখি হচ্ছে মুভের কাজটা কি। মুভ মানে হচ্ছে দেখেন, কোন একটা এলিমেন্টকে একটা সার্টেন পজিশন থেকে লেফট, রাইট, টপ বা হচ্ছে বটম এইভাবে আমরা মানে পজিশনটা চেঞ্জ করতে পারি। এখন যদি মুভে যাই, যদি আমি এক্স এক্সেস মানে কি হরিজন্টাল এক্সেসে লেফট অথবা রাইটে যদি মুভ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি আমি যাই বলি যে না 100, তাহলে দেখেন এই কার্ডগুলো কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে 100 পিক্সেল সরে যাচ্ছে। আমি যদি এখানে বলি -100 পিক্সেল, তাহলে কিন্তু রাইট থেকে লেফট সাইডে মুভ করতেছে। ওকে, সো এইটার মুভের কাজ হচ্ছে যে কি হরিজন্টালি সে মুভ করতেছে। আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা একটা মুভমেন্ট চলতেছে। পজিশন যখন পরিমাণটা হবে পজিটিভ, তার মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাবে, আর যদি নেগেটিভ হয় তাহলে রাইট থেকে লেফটে যাবে। ওকে, সো এইটা গেল হচ্ছে লেফট এন্ড রাইট হরিজন্টাল স্পেসে। দেন আপনি যদি এট দ্য সেম টাইম আপনি যদি ওয়াই এক্সিসে যদি বলেন যে না 100 পিক্সেল, তাহলে কি হবে, সে ওপর থেকে নিচের দিকে নামবে। এট দ্য সেম টাইম আমি যদি বলি -100, তাহলে সে নিচ থেকে উপরের দিকে যাবে। সেম সেম কেস আপনি এই স্লাইডার ইউজ করে কিন্তু আপনি ওঠা নামা বা চেঞ্জটা করতে পারেন। ওকে, আচ্ছা, এটা গেল একটা। আর জেড এক্সেস মানে হইতেছে আপনি যদি এখানে জেড এক্সেস ইয়া করেন, ক্লিক করেন, যদি আমি যদি বলি না 40, তাহলে দেখেন এখানে কোনো মুভমেন্ট হইতেছে না। মুভমেন্ট না হওয়ার কারণ হচ্ছে এখানে বলা আছে যে টু ক্রিয়েট এ 3D পার্সপেক্টিভ এফেক্ট অ্যাট চিলড্রেন পার্সপেক্টিভ। সো আগে কি করতে হবে, এই যে এলিমেন্টটা দেখতেছেন এক্সপার্টিস কার্ড, তার যে প্যারেন্ট এলিমেন্টকে একটা একটা ভ্যালু দেওয়া লাগে, এটাকে বলতে হচ্ছে সেলফ পার্সপেক্টিভ। সো এখানে এসে একটা পরিমাণ দিতে হবে লাইক 1000। সো এখন যদি আমরা এখানে আসি এবং বলি যে 3D স্পেসে মুভ হওয়ার জন্য, তাহলে কিন্তু ওয়েট টু ক্রিয়েট এক্সপার্ট ইজ গ্রেট, ও সরি, এটা দিতে হবে এখানে, এটাতে না। তো আপনার দিতে হবে চিলড্রেন পার্সপেক্টিভ। তার মানে কি, এক্সপার্টিস গ্রিড এটা হইতেছে এক্সপার্টিস কার্ডদের জন্য হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। সো প্যারেন্ট এলিমেন্টে যাই চিলড্রেন পার্সপেক্টিভে যাই দিতে হবে 100, 1000 পিক্সেল। দেন আমি যদি এখানে যে বলি যে না 10 পিক্সেলের জায়গায় যদি বলি 50 পিক্সেল, তাহলে দেখেন একটা মুভ, সে একটু একটু সামনে চলে আসতেছে। ওকে, সো আপনারা আবার চাইলে স্লাইডার ইউজ করে দেখেন কাইন্ড অফ একটা জুম এফেক্ট হিসেবে কাজ করতেছে। ওকে, এখন আপনারা যদি জুম ইফেক্ট না চান তাহলে কি করতে পারেন, আপনারা সেই প্যারেন্ট এলিমেন্টে যেয়ে বলতে পারেন যে আসলে কোন ডিরেকশন থেকে। সে কিন্তু এখন ডিরেকশন চাচ্ছে যে আপনার সেন্টার থেকে। আপনি যদি এখন টপ দিয়ে দেন তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে মুভমেন্ট নিয়ে?
হ্যাঁ, এটা বেসিক্যালি 3D র জন্য। ওকে? যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের দেখাই। উম, আচ্ছা, আপনারা যদি কেউ 3D নিয়ে কাজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ইউজ কেসটা কোথায়। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এইটা কিন্তু 3D এলিমেন্ট, তাই তো? মাউস মুভ করার সাথে সাথে কিন্তু দেখেন এটা একটা কিউব হয়ে গেছে না? সো এই রকমের এলিমেন্ট যখন আপনারা বানাবেন তখন কিন্তু ওই 3D স্পেসটা আপনার কাজে লাগবে। ওকে? সো ওইটা আমার মনে হয় আপাতত না দেখে, না মানে বেশি ডিটেলসে না যাই ভালো হবে। আচ্ছা, এটা গেল আপনার মুভমেন্ট। ওকে? দেন আপনারা কি, আপনার পরবর্তী অপশন আছে আপনার হচ্ছে স্কেল। আচ্ছা, এখন স্কেল যদি আমি এখানে দেই যে হচ্ছে 1.5, তাহলে হবে কি যে ওই যে এলিমেন্টটা ছিল ওইটার পজিশন 150% বেড়ে যাবে। এখন যদি আমি 1.1 বলি তাহলে সে কি হবে, 110% বেড়ে গেল। বেসিক্যালি হচ্ছে কি, একটা এলিমেন্টকে স্কেল করতেছে, নাথিং এলস। বোঝা গেল কি বিষয়টা? এখন ধরা যায় যে আমি কার্ডটাকে আসলে তার যে যতটুকু সাইজ তার 50% করব, তাহলে আমি যদি বলি 0.5, তাহলে কিন্তু যতটা সাইজ ছিল তার অর্ধেক সাইজ হয়ে যাবে। তিনটাই হয়ে যাচ্ছে কেন? তিনটাই সেম ক্লাসে আছে, এক্সপার্টিস কার্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, যেহেতু তাদের একই ক্লাস ইউজ করতেছে, তো একই এক জায়গায় যেটা স্টাইল দিব সেটা তো সব জায়গায় পাবে। এটাই তো ক্লাসের বৈশিষ্ট্য, রাইট? আচ্ছা, সো এই যে জেড ইন্ডেক্সের যে ব্যাপারটা, জেড ইন্ডেক্সটা আমরা আপাতত না দেখি, এটা একটু ডেপথ নলেজ দরকার, মানে বেসিক জিনিসগুলা। সো এই বেসিক জিনিসগুলো বোঝার পরে যখন আমরা এটা নিয়ে কাজ করব তখন আমাদের জন্য জিনিসটা সহজ হবে। ওকে? আচ্ছা, এখন স্কেলটা তো বোঝা গেল, স্কেল তো বেসিক ব্যাপার, তাই না? জাস্ট আমরা কত গুণ আর কি জিনিসটা স্কেল করতে চাই। তো আমরা যদি 50% কমাই নিতে চাই তাহলে 0.5, যদি 150% বাড়াইতে চাই তাহলে 1.5 দিব, রাইট? সো এইভাবে আমরা স্কেল নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার রোটেট, রাইট? রোটেট মানে কি এটা তো আমরা বুঝতেই পারতেছি যে সে কি করবে, রোটেট করবে, রাইট? সো এখন যদি আমরা এক্স এক্সিসে যা বলি যে না 40 ডিগ্রি, মানে হরিজন্টাল স্পেসে, তাহলে কি হচ্ছে দেখা গেল? বোঝা গেল বিষয়টা কি হলো? সে কিন্তু একটা এক্সেসে কি হচ্ছে, সে রোটেট হচ্ছে, তাই না? আবার আমি যদি এটাকে বলি ওয়াই এক্সেসে যদি বলি, তাহলে দেখেন লেফট এন্ড রাইটে সে রোটেট হচ্ছে, তাই না? এক সময় যদি রোটেটের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখেন মোটামুটি একটা খাড়া অবস্থায় তৈরি হয়ে চলে আসছে, যাতে আর তাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমি যদি এটাকে জেড ইন্ডেক্সে বলি, তাহলে দেখেন ও কি হবে, ও জাস্ট একটা জিনিসকে রাউন্ড ওয়েতে ঘোরাবে। এখন যদি আমি এটাকে বলি যে 90 ডিগ্রি, তাহলে কি হবে, ও জাস্ট ওটাকে ফ্লিপ করবে, ফ্লিপ করে এক পাশে ঘোরায় দিবে। হ্যাঁ, আগে তো সোজা ছিল, তাই না? মানে মানে বিষয়টা কি, আমরা যে মোবাইল মোবাইল আমরা হচ্ছে ইয়া দেখি না, আপনার সোজাসুজি দেখতেছি, মানে ল্যান্ডস্কেপে দেখতেছি। আমরা যদি আবার পোর্ট্রেট করে ফেলি তাহলে তো ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হইলো না? সেই রকম এখানে। সো আমরা যদি এখানে বলি 90 ডিগ্রি, তাহলে ও জাস্ট ফ্লিপ হয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে আসবে। আগে উপর নিচ ছিল, এখন লেফট রাইটে দেখা যাচ্ছে, তাই না? এখন যদি আমরা বলি 180 ডিগ্রি, তাহলে কি হবে দেখেন, একদম উপর নিচ হয়ে যাবে। মানে আগে আগে ছিল আইকনটা সবার উপরে ছিল, এখন আইকনটা সবার নিচে চলে আসতেছে। আচ্ছা, এখন যদি আমি -90 দেই তাহলে দেখেন উল্টা পাশে হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল, তাই না? সো আপনারা জাস্ট রাউন্ডটা ঘোরায় দেখলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। জাস্ট সে
রাউন্ড ওয়েতে জাস্ট ঘুরতেছে বা রোটেট হইতেছে। সো এক্স্যাক্টলি। সো জি ইন্ডেক্সের কাজটা হচ্ছে একদম রাউন্ড ওয়েতে ঘোরানো, আর ওয়াই এক্সিস মানে লেফট এন্ড রাইট পজিশনে ঘোরাবে সে, সি, তাই না? আর আপনার এক্স এক্সিস এর কাজ হচ্ছে উপর নিচে সে মুইয়া করাবে, ঘোরাবে। আচ্ছা, কারো কি কোনো কনফিউশন আছে? এক্স্যাক্টলি। আচ্ছা, এনিওয়ান? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আরমান ভাই আপনার কি মানে বিষয়টা কি মনে হচ্ছে, যে আপনি যদি ফিগমার ক্ষেত্রে বলেন, ফিগমাতে তো কিন্তু আপনার রোটেশন আছে, রাইট? জি ভাইয়া, হরাইজন্টাল ভার্টিক্যাল। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে এইটা কি মানে এটার যে হচ্ছে ওয়েব ফ্লোর যে হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস, এটা কি বোঝা কি খুব কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, ইট ইজ। নাকি কনসেপ্টটা কিন্তু একদম সেম, রাইট? জি জি, এখানে কনসেপ্ট কিন্তু সেম। আপনার হাতে কোড লিখতে হচ্ছে না, আপনি জাস্ট ভিজুয়ালি এখানে আপনি চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন আপনাদের জন্য কিন্তু এখানে লেয়ার প্যানেল আছে, যেমন H2, প্যারাগ্রাফ, তারপরে জি আইকন, ভাইয়া, রাইট? দেখেন এখানে কিন্তু লেয়ার প্যানেল সম্পূর্ণটা দেয়া আছে। আমরা স্টাইল গেট রেডি করি, তারা এখানে ক্লাসগুলো রেডি করছে এগুলোই। জি, বলতে আমরা কোনো ওয়েবসাইট ডিজাইন করতে স্টাইল গেট রেডি করি, তারা এখানে ক্লাসগুলো রেডি করছে এটাই। এক্স্যাক্টলি। মানে আপনারা যেটাকে বলতেছেন স্টাইলস, যেমন জি, এখানে আপনারা এটা ক্লাস। প্যারাগ্রাফের জন্য স্টাইল করেন না, টাইপোগ্রাফি স্টাইল, জি জি। বক্স শ্যাডো স্টাইল, কালার স্টাইল, এরকম বিভিন্ন স্টাইল করেন না? জি ভাইয়া, আপনাদের এক একটা স্টাইলকে আমাদের ভাষায় বলা হচ্ছে ক্লাস। ক্লাস। যেমন আপনি যদি চিন্তা করেন, এই দেখেন H2 টাইটেল, H2 টাইটেলের মধ্যে কি কি আছে দেখেন, স্পেসিং দেওয়া আছে, মার্জিন বটম 16, টাইপোগ্রাফি দেওয়া আছে 24, 32, বোল্ড, ফন্ট ফ্যামিলি, কালার, তাই না? আবার দেখেন হ্যাঁ, এই দেখেন মার্জিন, স্পেসিং আর টাইপোগ্রাফি দুইটাই দেয়া আছে। সো আমি যদি H2 টাইটেল যদি যে কোনো জায়গায় যা বলি, তাহলে সে ওই স্টাইলটা কিন্তু বা অন্য জায়গায় পেয়ে যাবে। দেখেন, ওয়েট, ও আই সি, এখানে তো অলরেডি হচ্ছে একটা ডিফাইন স্টাইল দেয়া আছে। সো আপনাকে কি করতে হবে, এখানে নিতে হবে একটা হেডিং, তাহলে জিনিসটা কাজ করবে। সো আপনি যদি এখানে H2 টাইটেল ইউজ করেন, ওয়েট, হোয়াটস গোইং অন? আচ্ছা, আমি বুঝলাম না কেন এখানে কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, ওকে। সো এই হচ্ছে অবস্থা। সো আপনার বেসিক্যালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে কিন্তু আপনার সবগুলা কাজ করা যাচ্ছে। ওকে। সো আচ্ছা, এখন আমরা তো দেখলাম হচ্ছে আপনার মুভ, স্কেল এন্ড রোটেট। সো জি ভাই, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমাদের আসতেছে এসকিউ, এসকিউ, রাইট? আচ্ছা, এসকিউ এর কাজটা হইতেছে বেসিক্যালি কোন একটা জিনিসকে হচ্ছে মোচড়ানো কাইন্ড অফ, এটাকে বলতে পারেন। সো জাস্ট আমরা দেখি তাহলে বোঝা যাবে। আমি যদি এখানে বলি এসকিউ 20 ডিগ্রি, কি হচ্ছে? তো ও ওটাকে কাইন্ড অফ একটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে, রাইট? ঘোরাচ্ছে না বলা যাবে যে, মানে এই জিনিসটা এক্সপ্লেইন করা আমার জন্য কাইন্ড অফ একটু এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি। সো বেসিক্যালি ও কি করতেছে, একটা এলিমেন্টকে ওই যে কি বলে মাথাটা ঘোরানো একটু এদিক ওদিক, বিষয়টা এরকম, তাই না? সো আপনি যদি এখন এক্স এক্সেস এ যদি ইয়া করেন, তাহলে দেখেন এফেক্টটা কি হচ্ছে। মানে জাস্ট এফেক্টটা দেখে বোঝা যাচ্ছে আসলে এটার কাজটা কি, তাই না? আচ্ছা, এখন আপনি আপনি যদি ওয়াই এক্সেস এ বলেন, তাহলে ওয়াই এক্সেস এ কি হচ্ছে দেখি। তো 10 ডিগ্রি আমি দিলাম, তাহলে দেখেন ওয়াই এক্সেস এ ও কি করতেছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, রাইট? বাট এক্স এক্সেস এ কি হচ্ছে, ও উপর নিচে মুভ করতেছে, রাইট? এক্স্যাক্টলি। হ্যাঁ, বাট কনসেপ্টটা তো এখানে ক্লিয়ার করতে হবে।
এক্স্যাক্টলি। সো এখানে দেখা যাচ্ছে এক্স এক্সিস, তাই না? সো এক্স এক্সিস মানে হচ্ছে হরিজন্টালি সে মুভ করবে। আমি যদি এখানে হরিজন্টালি বলি 5 ডিগ্রি, বা হচ্ছে আমি যদি 50 ডিগ্রি বলি, তাহলে দেখেন যে ও কিন্তু এক্স এক্সিসই কিন্তু চেঞ্জ করতেছে, এক্স এক্সিস থেকে লেফটের দিকে স্কিউ করতেছে, তাই না? এখন যদি আমি এটাকে বলি -50, তাহলে কিন্তু রাইট সাইডে স্কিউ করতেছে, মানে হরিজন্টাল স্পেসে। এখন হরিজন্টালের জায়গায় যদি আমি বলি এখানে ওয়াই, ভাই রে ভাই, ওয়াই এক্সিস যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে কি ও নিচ থেকে উপরের দিকে উঠতেছে। কেন? কেননা নিচ থেকে উপরের দিকে মানে কি, আপনার যে এই অ্যাঙ্গেলটা, এটা তো ওয়াই অ্যাঙ্গেল, তাই না? ভার্টিক্যাল, ভার্টিক্যাল স্পেসে। এই জন্য সে কিন্তু আপনার ওপর নিচে জিনিসটা এফেক্ট ফেলতেছে। এখন আমি যদি এটাকে মাইনাস বলি, তাহলে কিন্তু জাস্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে হচ্ছে, তাই না? আচ্ছা, বিষয়টা কি বোঝা গেছে? এনিওয়ান? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন আমরা তো মোটামুটি 4টা জিনিসই দেখলাম। এখন আপনারা হয়তো চিন্তা করতেছেন যে এমন হয়তো যদি, যে আমরা যখন হোভার করব এক একটা কার্ডে, তখন এক একটা এলিমেন্ট স্কিউ হবে, তাই তো? সো এখন আমরা কি করতে পারি, যেহেতু এক্সপার্টিস কার্ড এই অপশনটা সিলেক্ট করে ক্লাসে যেয়ে আমি যদি সিলেক্ট করি হোভার, এবং যদি এখানে আমরা যদি সিলেক্ট করি এসকিউটাতে ইয়া করি, দেন আমি যদি বলি 10 ডিগ্রি, তাই না? তাহলে দেখেন আমি যদি প্রিভিউ করার পরে যদি একটা ইয়াতে কার্ডের মধ্যে হোভার করি, সি অন হোভার সে কিন্তু এসকিউ হইতেছে, তাই না? বাট এটা কিন্তু মানে অনেক রাফ ওয়েতে হইতেছে, এটাতে না আছে কোনো ট্রানজিশন, না আছে কিছু, রাইট? সো আমরা জিনিসটা একটু স্মুথ করতে চাচ্ছি, তাই তো? তো সেই ক্ষেত্রে আসে হচ্ছে সিএসএস ট্রানজিশনের ব্যবহার। সো সিএসএস ট্রানজিশনটা কোথায় পাওয়া যাবে? এফেক্টের আন্ডারে ট্রানজিশন, রাইট? আমি যদি প্লাসে ক্লিক করি, আচ্ছা এখন ট্রানজিশন এফেক্টটা পড়বে মানে কোন এলিমেন্টের ক্ষেত্রে? আমরা জাস্ট এখানে যদি বলি অল এলিমেন্ট, এবং যদি আমরা ডিউরেশনটা সিলেক্ট করি 300 মিলি সেকেন্ড, এবং এফেক্টের নামটা কি হবে? এটা কি ইজ হবে, নাকি এটা লিনিয়ার হবে, নাকি এটা আপনার আপনার এটা হচ্ছে ইজ ইন হবে, নাকি এটা ইজ হবে? সো যে কোনো একটা, আমরা আপাতত লিনিয়ার দিয়ে ট্রাই করি। ওকে, সো আমরা যদি এখন সিলেক্ট করি, প্রিভিউ সিলেক্ট করি, দেন যদি আমরা হোভার করি, সি মোটামুটি স্মুথ ওয়েতে কিন্তু সে ইয়া হচ্ছে, ও কিন্তু স্কিউ হইতেছে, লিনিয়ার ট্রানজিশন। বাট আমরা চাইলে কিন্তু এই যে ট্রানজিশনের এফেক্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। এখন ছিল লিনিয়ার, আমরা চাইলে এটাকে স্পিড আপ করে ইজ করতে পারি, একটু ডিফারেন্ট ট্রানজিশন, রাইট? সো আমরা যদি দেখেন হোভার করি, তো ট্রানজিশন এফেক্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু ট্রানজিশন এফেক্ট চেঞ্জ করতে পারি। আচ্ছা, ওকে। সো আপনারা চাইলেও কিন্তু এখানে কি করতে পারেন, হোভারের ক্ষেত্রে কিন্তু আপনারা এসকিউ এর সাথে মুভমেন্টও অ্যাড করে ফেলতে পারতেন। সো এখানে যদি আমি বলতাম যে না, আমার হচ্ছে আমার জি ইন্ডেক্সে হচ্ছে মুভ করবে, আবার স্কিউ হবে, তাহলে তাও করা যেতে পারে। তখন আমরা কি করতে পারি, হোভার করলেই ওই এক্সকিউ হইতেছে, আবার একটা 3D স্পেসেও কিন্তু চেঞ্জ আসতেছে। ওকে, সো এই হচ্ছে আপনার ট্রানজিশনের ব্যবহার। সো এই যে দেখেন বাটন এলিমেন্টে যে ব্যাকগ্রাউন্ডটা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এইটা দেখেন আমরা সে ধরেন আমরা ডিফারেন্ট একটা কালার দিলাম, দেখেন অলরেডি কিন্তু এখানে একটা ট্রানজিশন দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার 250 ms, রাইট? সো এখন 250 ms এর জায়গায় আমরা কিন্তু চাইলেই কিন্তু এটা আরো দীর্ঘমেয়াদী করতে পারতাম। আমরা কি করতে পারতাম, এটা 250 জায়গায় আমরা বলতাম 500 ms, রাইট? সো এখন কিন্তু ওই ডিউরেশনটা একটু বেশি ধরে ট্রানজিশনটা হবে, সি আরো অনেক সময় নিয়ে করতেছে। আমরা যদি এটাকে যদি বলি, এখন আমরা যদি 2000 দিয়ে দিই বা 150 দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এফেক্টটা কি হচ্ছে। তাহলে অনেক ডিলে করে, অনেক দেরি করে এফেক্টটা হবে, সি 1.5 সেকেন্ড ধরে কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। সো যেটা আমরা চাই না। সো এই ক্ষেত্রে জাস্ট ট্রানজিশন ডিউরেশনটা আমরা অ্যাডজাস্ট করলে বেটার হয়। সো বেসিক্যালি আইডিয়াল সিচুয়েশন হইতেছে 300 ms, এইটা একটা বেটার সুদিং একটা ট্রানজিশন ডিউরেশন। ওকে, সো
ট্রানজিশনের ব্যাপারটা কি বোঝা গেছে সবার? জি ভাইয়া। জাস্ট কোনো একটা এফেক্ট হইলে ওই এফেক্টটা যাতে রাফ না হয়, তার একটা ট্রানজিশন টাইম থাকবে এবং তার একটা ট্রানজিশন এফেক্ট থাকবে। মানে আমরা যারা হচ্ছে মোশন নিয়ে কাজ করি তারা কিন্তু বুঝতেছে ব্যাপারটা যে আসলে এক্স্যাক্টলি কি হইতেছে। যদি কোনো একটা এলিমেন্টে হোভার করা বা ক্লিক করার পরে ধুপ করে একটা মুভমেন্ট হয় বা একটা এফেক্ট হয়, আমরা যদি তাদের ট্রানজিশন না দেই তাহলে কিন্তু সেটা অনেক রাফ হবে, রাইট? সো ওই জিনিসটাকে স্মুথ করার জন্যই বেসিক্যালি ট্রানজিশনের ইউজ করা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনিওয়ান? 3D এলিমেন্ট আনা যায় বলতে? আপনি যেরকম 3D এলিমেন্টের কথা বলছেন বিষয়টা ওইভাবে তো কাজ করে না। এখানে আপনার এই এলিমেন্ট গুলা বসাইতে হবে, তখনই ওটা এলিমেন্টটা 3D হবে। মানে এমন না যে ফিগমা থেকে কোনো একটা অ্যাসেট নিয়ে এসে বসাইলাম, বিষয়টা এরকম কাজ করে না। যেমন আমি যে এই যে 3D এলিমেন্টটা দেখাইলাম না, আচ্ছা এইটা, হুম, আচ্ছা আপনি এখানে বলা হয়েছে যে হচ্ছে দেখেন 2D and 3D ট্রান্সফর্ম। ওকে, 2D and 3D কিন্তু এট দ্য সেম টাইম দুইটাই আছে। যেমন আপনি যদি মুভের কথা চিন্তা করেন, এক্স এন্ড ওয়াই এটা কিন্তু হইতেছে 2D ট্রান্সফর্ম, আর জেড ইন্ডেক্সটা হইতেছে এইটা হইতেছে 3D ট্রান্সফর্ম। স্কেলের ক্ষেত্রেও সেম, জেড যেটা জি সেইটা হইতেছে 3D। রোডের ক্ষেত্রেও সেম, এক্স এন্ড ওয়াই হইতেছে 2D আর জেড ইন্ডেক্স হইতেছে 3D। এখন বোঝা গেল? ওইটাই কিন্তু 3D, ওইটার মধ্যে কিন্তু 3D ইউজ হচ্ছে। মানে বিষয়টা এমন না যে আলাদাভাবে নতুন করে 3D অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে, বিষয়টা তা না, ওইটার মধ্যেই আসলে মানে জেড ইন যেটা প্রপার্টি ওইটা হইতেছে আপনার 3D এফেক্ট, আর এক্স ওয়াই হইতেছে আপনার 2D। ওকে, আচ্ছা। সো যেমন আমি একটা ছোট এক্সাম্পল দেখাই। যেমন এইরকম ট্রান্সফর্মের ইউজ হয় বেসিক্যালি আপনি যদি কোনো ইয়া দেখেন, আপনার ড্রপ ডাউন অ্যানিমেশন আমরা আমরা অনেক সময় দেখি, রাইট? আচ্ছা, এই যে ড্রপ ডাউনটা দেখেন, হোভার করলে একটা সাডল একটা অ্যানিমেশন হচ্ছে, মানে বোঝা যাইতেছে কি, তাই না? আচ্ছা এইটা কিভাবে হইতেছে, এইটা বেসিক্যালি হইতেছে কি দেখেন, 3D যে ড্রপ ডাউনটা আছে, এই যে ড্রপ ডাউন যে কন্টেন্ট আছে সেই ড্রপ ডাউন কন্টেন্টের মধ্যে দেখেন এখানে ট্রান্সফর্ম দেখা যাচ্ছে না? এখানে কিন্তু আমরা কি করছি দেখেন, এই যে 3D ট্রান্সফর্ম হচ্ছে, কিন্তু ট্রান্সলেট 3D দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্কেল হচ্ছে, সি, আবার কিন্তু রোটেট হচ্ছে, তার মানে কি 3D অ্যাঙ্গেলে কিন্তু কাজ হচ্ছে। সো আমরা যখন এইরকম একটা কাজ করব তখন আস্তে আস্তে আমরা আসলে কি এই সব জিনিসের এক্সাম্পল দিয়ে যখন বোঝা যাবে তখন না বিষয়টা আরো ক্লিয়ার হয়। আজকে আমি জাস্ট আপনাদের জিনিসটা দেখাইলাম, দেন পরবর্তীতে আপনারা যখন জিনিসটা দেখে আসবেন তখন কিন্তু এক্সাম্পল দিয়ে বোঝাইতে কিন্তু বিষয়টা ইজি হবে। পয়েন্টটা বোঝা গেল? নেক্সট ক্লাসে পরশু আমরা কিন্তু মানে কয়েকটা পার্টিকুলার এক্সাম্পল আপনাদের করে দেখাবো, তাহলে কিন্তু আপনাদের ফুল আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা কারোর কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, কোনো প্রশ্ন নাই। জি, না ভাইয়া, প্রশ্ন নাই। আচ্ছা, ওকে, সো হোপ উই আর গুড। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। সো আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। 3D আসলে কি একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে একটা ইয়ার মধ্যে। এই যে দেখেন স্ট্রাইপের যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে না, কি সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে না?
সো এইটা কিন্তু কিসের অ্যানিমেশন হচ্ছে জানেন, এক্স ওয়াই যে মুভমেন্টটা হয় না, মানে স্কেলিং যেটা, সরি এক্স্যাক্টলি স্কেলিং। সো স্কেলিং এর ব্যবহার কিন্তু এখানে হইতেছে বেসিক্যালি, অথবা রোটেট, স্কেল এন্ড রোটেট। সো আপনি যখন হুবার করবেন ও কিন্তু জাস্ট রোটেশন হবে। সো এইটা বেসিক্যালি করছে আপনার ওয়াই এক্সিস এর রোটেশন। ওকে, সো দেখেন, সো রোটেশন গুলা দেখলে বোঝা যাচ্ছে। সো দারুণ একটা এফেক্ট দেওয়ার জন্য কিন্তু এই এফেক্ট গুলো দরকার। আরে মানসুরুল ভাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ওয়েলকাম টু দ্য সিইও অফ ইউআই হার্ট। সরি ভাই, এগুলা বলার দরকার নাই ভাই, আমি শিখতে আসছি। ও তো তাই না? আপনার আজকে আমরা ভাই আসলে 3D মানে 2D and 3D ট্রান্সফর্ম নিয়ে কাজ করলাম। আচ্ছা, শেষ করে ফেলছেন? দেখলাম অনেক কয়েকজন ভাই একটু লেট করে আসছেন। তাদের জন্য আমরা জাস্ট একটু 5 মিনিটের জিনিসটা ওভারভিউ দিয়ে দেই। না হলে তারা মানে টিউটোরিয়াল। আচ্ছা, আমরা কি আজকের জিনিস এটা রেকর্ড করছিলাম বরকত ভাই? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, নতুন কারা কারা আসছেন? জালাল ভাই আর মানে ফারুক ভাই আর মানসুর ভাই, রাইট? জি ভাই, নতুন আচ্ছা, আসছি। ওকে। সো এক্স্যাক্টলি আমরা যা করলাম সেটা একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিই আসলে কি করলাম আসলে। সো বেসিক্যালি আমরা কি করছি, আমরা 2D and 3D ট্রান্সফর্ম নিয়ে কাজ করছি। আচ্ছা দেখেন, ওয়েট আ বিট, ওভার, আচ্ছা ওকে। সো বেসিক্যালি হচ্ছে কি, এখানে আমাদের একটা 2D and 3D অপশন আছে, সেটা হচ্ছে মুভ ট্রান্সফর্ম। ওকে, সো মুভের কাজ হচ্ছে সে কোন একটা এলিমেন্টকে একটা পার্টিকুলার পজিশন থেকে লেফট রাইট টপ বটম মুভ করাবে। সো এক্স অ্যাক্সিসে আমরা যদি হরিজন্টাল স্পেসে কোন একটা এলিমেন্টের মুভমেন্ট একটা এলিমেন্ট এন্টিটি দেই যে 20 পিক্সেল, তাহলে কি হবে, তারা কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতেছে। আবার আমরা যদি মাইনাস দেই তাহলে কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করতেছে। তবে কি হরিজন্টাল স্পেসে কিন্তু সে লেফট রাইটে মুভ করতেছে। আমি যদি এটাকে বলি 100 পিক্সেল, সে কিন্তু লেফট থেকে রাইটে 100 পিক্সেল মুভ করতেছে। আবার যদি বলি মাইনাস, তাহলে কি রাইট থেকে লেফট সাইডে মুভ করতেছে। আপনারা যদি যে স্লাইডারটা ইউজ করে কমা বাড়া করেন তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। যদি এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা হয় পজিটিভ তাহলে সে লেফট থেকে রাইটে যাবে, আর যদি হয় এটা নেগেটিভ তাহলে রাইট থেকে লেফটে যাবে। অনেকটা পজিশনে অ্যাবসলিউটের মতো, বা পজিশন রিলেটিভে যে আমরা টপ বটম রাইট যেমন করি অনেকটা এরকম। আচ্ছা, এটা গেল এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে। আর একটা গেল ওয়াই, মানে উপর নিচে। আমরা যদি এখন বলি 100 পিক্সেল, তাহলে কি হবে, সে উপর থেকে নিচে নামবে। আচ্ছা, এখানে দেখেন ওয়াই মানে কিন্তু অ্যাঙ্গেলটা দেওয়া আছে উপর নিচ, আর এক্সটা বলা হচ্ছে যে হরিজন্টাল স্পেসে। ওকে, সো আমি যদি এখন মাইনাস বলি তাহলে নিচ থেকে উপরে 100 পিক্সেল উপরে উঠবে। আপনারা যে স্লাইডারটা চেঞ্জ করেও দেখতে পারেন যে কিভাবে কি হচ্ছে। ওকে, আর জেড এর যে অপশনটা আছে এইটা আসলে আমাদের 3D এর ক্ষেত্রে ইউজ হয়। সো আমরা আসলে এইটা নিয়ে আজকে বেশি ডিটেইলসে কথা বলবো না, আমরা আজকে বেসিকটাই দেখি, রাইট? আচ্ছা, দেন আমরা মুভ আমরা বুঝলাম। আপনারা চাইলে এই এলিমেন্টটা ডিলিট না করে দিয়ে জাস্ট অফ করে রাখতে পারেন, ফিগমা লেয়ারের মতো স্টাইলটাকে অফ করে রাখা। দেন পরবর্তীতে চাইলে ওই স্টাইল আপনি ইউজ করতে পারবেন আবার। ওকে, দেন আমরা নতুন একটা অপশন করি স্কেল। স্কেল জাস্ট সিম্পল, আমরা ফিগমাতে যারা ডিজাইনার, যারা ফিগমাতে যেভাবে স্কেল ইউজ করি, একটা এলিমেন্টকে কি করব, স্কেল করা, রাইট? আমরা যদি একটা এলিমেন্টকে 2 গুণ স্কেল করতে চাই, জাস্ট 2 চাপলেই ওর অরিজিনাল সাইজের দ্বিগুণ সাইজ চলে আসবে। আবার আমি যদি চাই ওই এলিমেন্টটাকে 50% ছোট করতে, তাহলে আমরা 0.5 দিব, আগে যে সাইজটা ছিল তার থেকে অর্ধেক সাইজ চলে আসবে। আমি যদি 150 গুণ বাড়াইতে চাই তাহলে 1.5 দিলেই সে 150 গুণ বড় হবে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সেম গোস ফর জেড ইনডেক্স। জেড ইনডেক্সটা একটু অ্যাডভান্স লেভেল, ওইটা আমরা পরে দেখব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল আপনার স্কেল। আর একটা অপশন আসতেছে আমাদের রোটেট। রোটেটের কাজই হইতেছে এটাকে রোটেট করা, মানে আমাদের ফিগমাতে কিন্তু এই অপশনটা আছে, রাইট? সো এখন আমরা যদি এক্স অ্যাক্সিসে এটাকে রোটেট করি তাহলে কি হবে দেখি আমরা। আচ্ছা, যদি আমি বলি যে 40 ডিগ্রি, তাহলে দেখেন সে কি হচ্ছে,
ওপর নিচ অ্যাঙ্গেলে কিন্তু সে রোটেট হবে। আমি যদি এটাকে -40° বলি, তাহলে দেখেন উপরের সাইডটা উপরের দিকে উঠে আসতেছে আর নিচের দিকে সাইডটা কাইন্ড অফ নিচে নেমে যাচ্ছে, তাই না? সো জাস্ট আপনারা স্লাইডারটা দেখে বোঝা যাবে যে কি হইতেছে। সে কি ওপর নিচ অ্যাঙ্গেলে কিন্তু সে রোটেট করতেছে। মনসুর ভাই ঠিক বলছি? জি ভাই ঠিক। না ভুল ধরাই দিয়ে না, ভুল হইলে। আমি পারি না ভাই, আমি শিখতে আসছি, আমার ঠিক হইল। ও মজা নিলেন না? আচ্ছা, সো এক্স এক্সিস রোটেট মানে হচ্ছে সে ওপর এন্ড নিচে অ্যাঙ্গেলে কিন্তু সে রোটেট করতেছে। আপনারা যদি এই স্ট্রাইপের যদি অ্যানিমেশনটা দেখেন, আমি যখন প্রোডাক্টে হোভার করছি, একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে যে সে কিন্তু এই যে ড্রপ ডাউন এলিমেন্টটা ছিল না, সে কিন্তু শুরুতে একটু নিচের দিকে পেছনে দাবায় ছিল, রাইট? যখনই দেখেন হোভার করছি, ও মনে হচ্ছে নিচ থেকে উপরে উঠে আসছে, এরকম একটা এফেক্ট। মনসুর ভাই ঠিক তো? জি তো এই এফেক্টটা কিন্তু আমরা এই যে দেখেন এখন যেটা করলাম যে আহ, আমরা এক্স অ্যাক্সিস যে অ্যানিমেশন করলাম, এইটা দিয়ে কিন্তু ওই এফেক্টটা করা পসিবল। ওকে, সো আমরা যদি এখন ওয়াই অ্যাক্সিসে দেই, তাহলে কি হবে, ও কিন্তু লেফট এন্ড রাইট অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করবে। আমরা যদি বলি 40, সি, তো ও কি করতেছে, লেফট সাইডেরটাকে একটু উপরে উঠায় নিয়ে আসতেছে, রাইট সাইডের পার্টটাকে একটু নিচের দিকে নামাইতেছে। আমরা যদি সেম গোস ফর মাইনাস দেই, তাহলে কি করবে, লেফট সাইডেরটাকে একটু পেছনে নিয়ে যাবে আর রাইট সাইডের পার্টটাকে একটু সামনে নিয়ে আসবে। জাস্ট আমরা যদি স্লাইডারটা ইউজ করে দেখি তাহলে বোঝা যাইতেছে তো যে লেফট এন্ড রাইট অ্যাঙ্গেলে ও রোটেট করতেছে, রাইট? সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেন জেড ইন্ডেক্স, এটা অবশ্য স্ট্রেট ফরওয়ার্ড। এটা আসলে কি করবে, চতুর অ্যাঙ্গেলে ঘোরাবে। আমরা যদি এখন বলি যে 45°, সি, তো ও বেসিক্যালি কি করবে, একটা রোটেশন করবে। আমরা যদি আবার বলি মাইনাস, মানে বোঝা গেল? এটা কিন্তু একদম বেসিক, রাইট? সো জাস্ট জিনিসটাকে ঘোরাবে। আমি যদি বলি 90°, তাহলে সে 90° ঘুরবে। আবার যদি বলি 180°, তাহলে একদম সে উপর নিচ হয়ে যাবে। আবার যদি বলি যে না 90°, 360°, যেরকম পজিশন ছিল সেই রকম পজিশনে নিয়ে আসবো, তাই তো? বেসিক্যালি এই রোটেশন জেড এর কাজটা হইতেছে কিসে, ইন্টারঅ্যাকশনে গেলে এটার একটা কাজ, ভালো কাজ আছে। সেটা হচ্ছে আমি যদি এই এলিমেন্টটাকে, বাটনটাকে যদি সবসময় ঘোরাইতে চাই, তাহলে কি করা যেতে পারে, একটা অ্যানিমেশন আমি করলাম, বললাম যে রোটেশন একটা অ্যানিমেশন, আমি যদি প্লাসে ক্লিক করি এবং যদি বলি রোটেট, ঠিক আছে, এবং জি ইন্ডেক্সে যদি বলি যে না আমি 360° অ্যাঙ্গেলে ঘোরাবো, 180°তে কি হয়, এটা জাস্ট হচ্ছে আপসাইড ডাউন করতেছে, তাই তো? আবার যদি আমি বলি 360, তাহলে কিন্তু সে আবার সেম পজিশনে যাচ্ছে। আচ্ছা, এখন এই রোটেশনটা হবে প্রায় 2 সেকেন্ড ধরে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে সেভ করি এবং আমি যদি বলি লুপ, তাহলে সি, ও কিন্তু 360° অ্যাঙ্গেলে ঘুরতেছে। এখন একটা ঘোরান দিছে, রাইট? আচ্ছা, এখন আবার আমি কি করব, এইটাকে আবার রোটেট অপশনে ক্লিক করে আমি কি করব, যে রোটেট 0 এবং ডিউরেশন দিয়ে দিব 0। তো দেখি তো এখন, সি, সো ও কিন্তু এখন ফরএভার রোটেট করতেই থাকবে। যেমন আমরা যদি এই যে অ্যাঙ্গেলটা, এই যে দেখেন বলটা কিন্তু অল টাইমে কিন্তু ঘুরতেছে, রাইট? তো ওই একই এফেক্টটাই কিন্তু এখানে ইউজ করা যেতে পারে। জাস্ট রোটেট করে দিব, ও জাস্ট ঘুরতেই থাকবে। সেম এক্সাম্পল। সো জাস্ট এটা আমি জাস্ট একটা ইউজ কেস বললাম। নেক্সট ক্লাসে আমরা আরো মাল্টিপল ইউজ কেস দেখবো, যাতে আমাদের মানে ইউজ কেস গুলো বোঝা যায় এবং কোন কোন জায়গায় ইউজ করা যাইতে পারে এটা ক্লিয়ার হয়। ওকে, আচ্ছা, সো এটা গেল। দেন আরেকটা অপশন আছে আমাদের এসকিউ, রাইট? আচ্ছা, এখন এসকিউর কাজটা হইতেছে, এসকিউ জিনিসটা আসলে আমি একটু এক্সপ্লেন কম করতে পারি, বাট আপনারা জাস্ট জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার কাজটা কি। আচ্ছা, এসকিউ মানে হইতেছে যে
বেসিক্যালি এটাকে একটু মোচড়ানো। ওকে, সো আমি যদি এখন এখানে বলি 20 ডিগ্রি, ওয়েট ও সরি, তো দেখেন 20 ডিগ্রি মানে কি করতেছে সে, সে কিন্তু জিনিসটাকে মোচড়ায় নিতেছে, রাইট? আচ্ছা, সো দেখেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হচ্ছে, সে জাস্ট ওইটাকে মোচড়াইতেছে। এখন যদি আমি এটাকে বলি নেগেটিভ 20 ডিগ্রি, তাহলে কিন্তু সে জিনিসটাকে রাইট সাইডে কাইন্ড অফ মোচড়াইতেছে, রাইট? আচ্ছা, এখন আমরা যদি বলি, আমরা যদি জাস্ট ভ্যালুটা স্লাইডার দিয়ে চেঞ্জ করে দেখি, তাহলে কি হবে? এটি কিন্তু হরিজন্টাল স্পেসে কিন্তু জিনিসটা মোচড়ানো হইতেছে, রাইট? তার মানে কি একবার লেফটে যাবে একবার রাইটে যাবে, রাইট? সো জাস্ট ভ্যালুর উপর বেস করে। তো যদি আমি পজিটিভ বলি তাহলে কি হবে, রাইট সাইড থেকে লেফট সাইডে ওর মাথাটা ঘুরবে। আর যদি বলি নেগেটিভ, তাহলে কি করবে, লেফট সাইড থেকে রাইট সাইডে ঘুরবে। ওকে, এখন যদি আমি ওয়াই অ্যাক্সিসে বলি, মানে নিচে উপর নিচে, তাহলে কি হবে দেখেন, যদি আমি পজিটিভ বলি তাহলে কি হবে দেখেন, ও নিচ থেকে উপরে ওঠাচ্ছে। আপনি যদি দেখেন, এই যে দেখেন লেফট টপ যে মাথাটা, ও কিন্তু উপর দিকে উঠতেছে, রাইট? আর যে বটম লেফটে যে মাথাটা, সে কিন্তু উপরে উঠতেছে। বাট আমি যদি সেম পজিশনটাই যদি বলি রাইট নেগেটিভ ভ্যালু দেই, তাহলে এই যে লেফট সরি টপ যে রাইট যে মাথাটা আছে, ও কি করবে, ও উপরে উঠবে। আর টপ আর হচ্ছে বটম যে রাইট যে মাথাটা আছে, ও উপরের দিকে উঠবে, জাস্ট ভ্যালুর উপর বেস করে। আপনারা স্লাইডারটা চেঞ্জ করলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি হইতেছে, কোন দিকে ঘুরতেছে। সো ওয়াই এক্সিস এর কাজ হচ্ছে আপনার ভার্টিক্যালি সে স্কিউ করবে, আর এক্স এর কাজ হচ্ছে সে লেফট এন্ড রাইট বা এক্স এক্সিস এ সে স্কিউ করবে। ভাই আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? আচ্ছা, এইটা গেল আপনার এসকিউ। আর একটা হইতেছে আপনার ওকে, চারটাই তো হয়ে গেছে তাহলে। আচ্ছা, এই হচ্ছে আমাদের চারটা 2D এন্ড 3D ট্রান্সফর্মের ব্যবহার। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখাইছি যে ট্রানজিশন। ট্রানজিশনের কাজ কি? এখন সে ধরেন যে আমরা কি করব, এই যে এক্সপার্টিস কার্ড যেটা আছে, আমরা হোভার করলে এটাকে একটু উপরের দিকে উঠাবো, এরকম একটা সে অ্যানিমেশন করতে চাচ্ছি। সো কি করতে হবে, হোভার আমরা সিলেক্ট করলাম, দেন আমরা যদি কি করে মুভ সিলেক্ট করি, আমরা যদি বলি 20 পিক্সেল, কি করবে, লেফট থেকে রাইটে যাচ্ছে। বাট আমরা তো চাই হচ্ছে নিচ থেকে উপরে যাবে, সো সেই ক্ষেত্রে আমাদের ওয়াই সিলেক্ট করতে হবে এবং বলতে হবে নেগেটিভ, তাহলে কি নিচ থেকে উপরে উঠবে সে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা কি করি, আমরা যদি একটা কার্ডের মধ্যে হোভার করি, তাহলে কি হবে দেখেন, ও সরি, আচ্ছা ট্রানজিশনটা যদি না থাকে তাহলে কি হবে আগে দেখতে হবে। সো ট্রানজিশন না থাকে, তাহলে যদি আমি হোভার করি, সি একটা উইয়ার্ড মানে ফাঙ্কি জাম্প হইতেছে, মানে কোনো স্মুথনেস নাই, খুব রাফ একটা মুভমেন্ট বা এফেক্ট, রাইট? এখন আমরা চাচ্ছি যে এটাকে স্মুথ করতে, সেই ক্ষেত্রে আমাদের আসলে ট্রানজিশনের ব্যবহারটা আসে। সো আমরা কি করব, এক্সপার্টিস কার্ডটাকে সিলেক্ট করব, দেন আমরা কি করব, ট্রানজিশনে প্লাসে ক্লিক করব, দেন আমরা কি করতে পারি, আমরা অল প্রপার্টি সিলেক্ট করব এবং ডিউরেশনটা বলবো আসলে কত ডিউরেশন ওয়াইজ আমাদের অ্যানিমেশনটা হবে। সো আমরা কি করতে পারি, 300 এমএস দিতে পারি। দেন আমরা অ্যানিমেশনের টাইপটা কি হবে, এটা কি ইজ হবে নাকি লিনিয়ার হবে। সো আমরা আগে দেখি লিনিয়ারটা কি ভালো দেখা যাচ্ছে কিনা। সো আমরা যদি এখন হোভার করি, সো দেখেন লিনিয়ারটা কিন্তু অনেক বোরিং, একই মানে একই স্টাইল এসে যাচ্ছে। বাট আমরা যদি এটাকে লিনিয়ার না দিয়ে যদি আমরা বলি যে আমাদের এফেক্টটা হবে হচ্ছে ইজ ইন অথবা ইজ, তাহলে কিন্তু জিনিসটা আরেকটু বেটার হয়। সি, সো ট্রানজিশনের কাজই হইতেছে কোন একটা জিনিসকে স্মুথ করা, কোন একটা এফেক্টকে। ওকে, সো আপনারা চাইলে ডিউরেশনটা চেঞ্জ করতে পারেন অথবা ইজিংটা চেঞ্জ করতে পারেন। আবার দেখেন এখানে কিন্তু ইজিংটা প্লে করে দেখানো যাইতে পারে, এখানে দেখেন ইজ ইন, ইজ ইন। সো আপনি প্লে করে দেখেন কিভাবে হইতেছে।
সো আপনারা বিভিন্ন রকম ইজিং অপশন থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন আসলে কোনটা আপনার পার্টিকুলার অ্যানিমেশনের জন্য স্যুট করতেছে। এটা অবশ্য ডিপেন্ড করে আপনার মোশন ডিজাইনের উপরেও। হয়তো বা এমন হইতে পারে যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে মোশন ডিজাইনার আপনাকে অ্যানিমেশন ডিউরেশন আর হচ্ছে অ্যানিমেশনের টাইপ দিয়ে দিবে, ট্রানজিশন টাইপ দিয়ে দিবে, ইজিং টাইপ। সো এটা নিয়ে অনেক সময় ডেভেলপারদের চিন্তা করতে হয় না, ওইটা ডিজাইনারই চিন্তা করে। সো যদি ডিজাইনার চিন্তা না করে সেই ক্ষেত্রে আপনাকে নিজেদেরই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। ওকে, ওকে। সো বাট বেস্ট প্র্যাকটিসটা কি ইজিং এর? ইজিং এ বেস্ট প্র্যাকটিসটা কি? হ্যাঁ। এইটা ডিপেন্ড করে হইতেছে কি টাইপের অ্যানিমেশন হচ্ছে তার উপরে। আচ্ছা। এখন লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হইতেছে আপনি যদি এইখানে দেখেন, এই যে ইয়াটা বলটা ঘুরতেছে না, হ্যাঁ হ্যাঁ ও কিন্তু একই অ্যানিমেশনে একই স্টেডি পজিশনে কিন্তু ঘুরতে থাকতেছে, রাইট? হ্যাঁ, এটা জাস্ট লিনিয়ার ইউজ এটা করছে। জাস্ট লিনিয়ার, রাইট? মানে এখানে হুম কোনো অ্যানিমেশন বা ইজিং টাইপ নাই। হুম হুম হুম। ইজিনের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে হুট করে জোরে যায় আবার স্লো হয়, এরকম একটা সরি হ্যাঁ 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 এইরকমই একটা এফেক্ট। আমি জাস্ট দেখি একটু। আচ্ছা দেখেন, এই যে দেখেন কি হচ্ছে, ফার্স্টে জোরে গেছে তারপর স্লো হয়ে গেছে। আবার ইজিন কি হচ্ছে, মানে ও মোটামুটি একটা স্পিডে যাওয়ার পরেও আবার ও একটু মানে স্পিড ধরে রাখছে, রাইট? আবার এখন যদি ইজ আউট বলি, ফার্স্টে স্লো হয়ে একটু স্পিড আপ করছে। আবার এখানে ইজ ইন আউট, ইজ ইন আউটের ব্যাপারটা কি, স্লো স্পিড স্লো, তাই না? সো এক একটা অ্যানিমেশনে কিন্তু এক একটা ইয়া থাকে, এফেক্ট থাকে। সো আপনার পার্টিকুলার কি টাইপের অ্যানিমেশন করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে কোন টাইপটা ইউজ করব। ওকে, হুম হুম। যেমন দেখেন এইখানে এই যে লোডিং অ্যানিমেশনটা হয়ে গেল না। আচ্ছা আমরা এখন দেখি এই লোডিং অ্যানিমেশনটা কি ইউজ করছে। ওকে, সো এই দেখেন পেজ লোড। সো এখানে দেখেন লোডারটা মুভ হইতেছে। এখানে দেখেন অ্যানিমেশন ইউজ করছে, অ্যানিমেশন নাম হচ্ছে ইন আউট কুইন্ট। এই পার্টিকুলার অ্যানিমেশনটা ইউজ করছে ইন আউট কুইন্ট। সো আপনি হয়তো বা একটা ডিফারেন্ট একটা, এখন যদি লিনিয়ার ইউজ করেন তাহলে দেখেন কি হবে। সি, বোরিং হয়ে গেছে না বিষয়টা? এখন আমরা যদি লিনিয়ার না দিয়ে বলি যে না আমরা এটাকে দিব হচ্ছে ইজ আউট, তাহলে দেখি তো কি হয়। তারপরেও মানে বোরিং হয়ে গেছে, মানে মেইন ভাইবটা আসতেছে না, অনেক স্লো হয়ে যাচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা জাস্ট কি ইউজ করতে পারি, একটা বেটার অ্যানিমেশন টাইপ ইউজ করতে পারি, ইন আউট কুইট, সরি, এক্স্যাক্টলি। সো এখন আমরা যদি দেখেন মানে স্পিড প্লাস অ্যানিমেশনের যে ইজিং টাইপ, এটা সুইট করছে না এই পার্টিকুলার অ্যানিমেশনে। সো পরবর্তীতে আপনারা বিভিন্ন রকম অ্যানিমেশন নিয়ে মানে মানে খেলতে পারেন। দেন আপনি যদি মনে করেন যে না এই ইজিং টাইপটা এই পার্টিকুলার অ্যানিমেশনের জন্য বেটার, তাহলে ওইটাতে স্টিক থাকতে পারেন। তবে মেইন বিষয়টা হচ্ছে কি, এই বিষয় নিয়ে মানসুল ভাই একটু বলতে পারবে যে মানসুল ভাই মানে আমরা যখন মোশন নিয়ে কাজ করি তখন মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বেসিক মোশন বা ট্রানজিশনের যে প্রিন্সিপাল গুলো আছে ওইটা নিয়ে একটু পড়াশোনা করা, রাইট? জি ভাই, যদিও আমার এত আমি মোশন নিয়ে কাজ করি না, টুকটাক একটু প্র্যাকটিস করার কারণে আমি যতটুকু দেখছি, যদি আপনি মানে আহ, আসলে পড়বেন তো ঠিক আছে, পড়া তো লাগবেই, পড়ার পর আপনার এক্সিকিউশন কতটা করতে পারেন ওইটার উপর ডিপেন্ড করে। তো ওইটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার অভ্যাস হয়ে যাবে, যে বুঝতে পারবেন। আর যত বেশি দেখবেন অ্যানিমেশন যদি কেউ ইউজ করতে চান ডিজাইন এবং ডেভেলপারের সাথে কোলাবোরেশন হয়, অথবা আপনারা ওয়াইফ্লোতে ইউজ করেন, আমি বলবো যে এই অ্যাওয়ার্ড কে ভালোভাবে দেখার জন্য ওই অ্যাওয়ার্ডের অনেক সাইট আছে। সো আমি যদি বলি আপনি একটু অ্যাওয়ার্ডে যান, জি ভাই। অ্যাওয়ার্ডে যাওয়ার পর একটা সাইট ঢুকলেন, আপনি ওই সাইটটাকে ভালো ভালো অ্যানিমেশন যেগুলো আছে আচ্ছা ওইগুলাকে আপনি স্ক্রিন রেকর্ড করেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড যখন এন্ট্রি নিলেন এর আগে থেকে আপনি স্ক্রিন রেকর্ড করেন। যদি আমি জানি না উইন্ডোজে, ভুলে গেছি, সরি। আমার ম্যাকে, হ্যাঁ, ওকে, ডিফল্ট একটা রেকর্ডার থাকে, তো ওটার দিয়ে রেকর্ড করার পর আপনারা যদি একটা এডিট করা যায়, বেসিক একটা এডিটর আছে না, ভিডিও হ্যাঁ, এডিটর, আপনি রাইট। যদি একটু রেকর্ড করতেন মুশফিক ভাই, যখন সাইডে ঢোকার আগ থেকে আচ্ছা রেকর্ড ওটা করতেন। অপশনটা কিভাবে আনবো উইন্ডোজ শর্টকাটে? আমি আসলে জানি না কিভাবে। উইন্ডোজ জি?
আচ্ছা, লেফট অফ সাইডে? আ আমি তো কোনো অপশন দেখতেছি না এখানে। আচ্ছা, ওইটা পরে দেখবেন আপনারা। সবার একটা ডিফল্ট রেকর্ডার থাকে। ও আচ্ছা, সো হ্যাঁ পাইছি। আমি যেটা করতাম হুম, কোনো ওয়েবসাইটের অ্যানিমেশন দেখার জন্য মানে হুম, টাইমিংটা খুব ম্যাটার করে। আপনি যখন আচ্ছা, আফটার ইফেক্টস এ যদি আমি যেহেতু ট্রাই করছি আফটার ইফেক্ট এ, হুম, আফটার ইফেক্ট এ ট্রাই করার সময় টাইমিংটার উপর খুব ডিপেন্ড করে অ্যানিমেশনটা কি বোরিং হইতেছে না এই অ্যানিমেশনটা আসলে ওস্ট এক্সাক্টলি। হয়েছে এর চেয়ে আমার স্ট্যাটিক থাকলেই ভালো হইতো। তো হুম, ইজি ইন ইজি আউট যেটা বলছেন অথবা ইজি, তো আমি যদি ওই একটু আগে যে আপনি একটা হেডারে গেছেন, আপনি যখন একটা হেডারে ল্যান্ড করলেন গিয়ে হুম, তখন যদি ওইটা ইজি ইন থাকে আমার কাছে মনে হয় এটা বোরিং লাগবে কারণ ওইটা টাইম নিয়ে নিবে আস্তে আস্তে। তো রাইট। এইটা কুইক আসাটা ইম্পর্টেন্ট। যদি যাবার সময় ইজি ইন হইতে পারে অথবা ইজি আউট হইতে পারে, হ্যাঁ, ইজি আউট হইতে পারে, তখন কি হইব ওইটা মানে স্মুথলি যাবে। তো হুম, এইটা টোটালি ডিপেন্ড করে আপনি কিসের মধ্যে অ্যানিমেশনটা ইউজ কোন করতেছেন। যদি এলিমেন্টের ক্ষেত্রে ইউজ কোন করতে? এলিমেন্টের ক্ষেত্রে এখন আপনি কোন সেকশনটার মধ্যে ইউজ করতেছেন অথবা কোন বাটনটার মধ্যে আসলেও কি এই বাটনে এই অ্যানিমেশনটা ইউজ করা মানে উচিত হইতেছে আপনার? যদি একটা অ্যানিমেশনের জন্য হইতে পারে আপনার অথবা একটা ভুল একটা ডিসিশনের জন্য আপনার ল্যান্ডিং পেজের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যদি আমরা নরমালি ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলি, বাট হুম, ল্যান্ডিং পেজ ডিজাইন আমাদের ইন্টারনাল সফটওয়্যারের অথবা যেকোনো ধরনের প্রোডাক্টের যেকোনো কিছু ডিজাইন করার চেয়ে অনেকটা বেশি আমার কাছে মনে হয় পার্সোনাল থট, আমি ভুলও হইতে পারি সরি। হুম, আমার কাছে মনে হয় আরো বেশি ইম্পোর্টেন্ট কনভার্সন রেট বাড়ানোর জন্য অথবা ইউজারকে ধরে রাখার জন্য। সো এক্সাক্টলি। এইখানে যদি আমরা অ্যানিমেশন ইউজ করি অবশ্যই বুঝে বুঝে ইউজ করা উচিত। আর ওই যে বলছিলাম রেকর্ড করবেন, রেকর্ড করে স্কেলিং করবেন। ভিডিওটাকে কাট করা যায় ওই মানে ডিফল্ট রেকর্ডারের মধ্যে। এডিটে আচ্ছা, দিলে, এডিট অপশনে দিলে। তখন আপনারা স্কেলিং যখন করবেন দেখতে পারবেন যে আসলে কত সেকেন্ডের মধ্যে ও ইন করাইছে অথবা হুম, এই টোটাল অ্যানিমেশনটা কত সেকেন্ডের দিছে। দেখবেন হুম, আমাদের কাছে 30 সেকেন্ড মনে হয় খুবই কম। আ কিন্তু অ্যানিমেশনের মধ্যে ১ সেকেন্ড অনেক টাইম। ট্রাস্ট হ্যাঁ, মি, হ্যাঁ, অনেক এক্সাক্টলি। টাইম। তো অনেক ১ টাইম। সেকেন্ডের ভিতরে অনেকগুলো অ্যানিমেশন কি করতে হয়, সেট করতে হয়। কারণ ১ সেকেন্ড আমাদের কাছে ৩০ সেকেন্ড মনে হয় মাত্র ৩০ সেকেন্ড বাট হুম, ১০ সেকেন্ডের মধ্যে আ মানে ফুল অ্যাপের একটা ইন্টারেকশন দেখায় দিতে হয় যদি আমরা কোন জায়গায় অ্যানিমেশন আ মানে দেই। এর চেয়ে বেশি চইলা গেলে ইউজার এটা হ্যাঁ, দেখায় না, আকর্ষণ চইলা হারায় যায়। যায়। আকর্ষণ হারায় যায়। সো এক্সাক্টলি। এইখানে এখানে কতটা টাইমিং এর অনেক টাইমিংটা দেখার জন্য আপনারা প্রতিটা হেডারের টোটাল জিনিসটা একটা সময়ে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন হইতেছে। একেকটা মানে সেকশনে যাওয়ার পর। সো আপনারা যদি স্ক্রিন রেকর্ড করেন, আপনারা হুম, যে স্কেলিংটা যখন করবেন, আপনারা এখন নোটিস করতেছেন না কয়টা জিনিস অ্যানিমেশন হইতেছে একদিকে হুম, একসাথে। এক্সাক্টলি। যখন আপনারা স্ক্রিন রেকর্ড করবেন, যখন এটার স্কেলিং করবেন দেখতে পারবেন যে একসাথে ও কয়টা জিনিসকে রান করাইছে অথবা আগে কোনটাকে রান করাইছে, কোন অ্যানিমেশনটাকে আগে মানে মানে শুরু সিকোয়েন্সটা করছে বোঝা যাবে। সিকোয়েন্সটা এবং যে কোন কোন যদি এলিমেন্টটা কখন ট্রানজিশন হচ্ছে, কোনটার পরে কোনটা, কোনটা আপনি ডিলে হয়ে আসতেছে। আপনি সেম সাইটটা যদি লোড দেন, এই স্টার্টটা যদি আগে চলে আসে, হয়তো হুম, ব্যাড লাগবে, হয়তো আমাদের কাছে খারাপ লাগবে। হুম, মানে এইটা আস্তে, আস্তে শুরু হইতিব অথবা আমরা যদি নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আসার আগে যদি স্টার্টটা চলে আইতো হুম, অথবা নিচের শেপটা আসার আগে যদি টেক্সটটা চলে আইতো। কারণ এখানে এভরি এলিমেন্ট এখানে অ্যানিমেট করা। সো এই প্রতিটা কি একেকটা অবজেক্ট হিসেবে অ্যানিমেট করা। সো এই একেকটা আপনারা যখন অ্যানিমেশন করবেন টোটালি অনেকগুলা অবজেক্ট নিয়ে, এগুলা টোটালি অ্যানিমেটেড যেহেতু প্রচুর অ্যানিমেশন ইউজ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রচুর ধরে, ধরে করতে হয় এবং ওইগুলার কোনটা আগে আসবে, কোনটা পরে যাবে এবং প্রতিটারই অনেক ডিটেইল বোঝা লাগে। যেগুলো আমি পারি নাই। আমার হুম। কাছে প্রচুর ধৈর্যের দরকার। তো আমি এক্সাক্টলি। দেখছি অনেক। আর মোবাইল ইন্টারেকশন এর ক্ষেত্রে মোবাইল দিয়ে আমি রেকর্ড করতাম। মানে আইফোনে আমি যতটুকু জানি আ মানে ডিফল্ট স্ক্রিন রেকর্ড করে দেন স্ক্রিন রেকর্ডটাকে ভিডিওটাকে এডিট করা যায়। এডিট অপশনে দিলে। তখন আপনি যদি ওই স্কেলটাতে টান দেন তখন ওইটি জুম হয়ে যায়। মিলি আচ্ছা, সেকেন্ডে চলে আসে। হ্যাঁ? ওকে। আ তখন অনেক জুম করে তখন এভরি মানে মিলি সেকেন্ড আপনি দেখতে পারতেছেন। মানে টান দিয়ে দেখতে পারতেছেন। তো বুঝা যায় আসলে অ্যাকচুয়াল অ্যানিমেশনটা কিভাবে করছে। ধরেন আমরা যখন Instagram এর স্টোরি যদি ক্লিক করে যাই, একটা করে চেঞ্জ হয়। যদি আমরা এভাবে মানে সোয়াইপ করে ফেলি তাইলে ফুল প্রোফাইল চেঞ্জ হয়ে যায়। তো সোয়াইপটা যখন করি আমরা Instagram এ তখন মানে 3D একটা অ্যানিমেশন দেওয়া। ওইটাকে বক্স আকারে দেওয়া। সো আচ্ছা, এইটা মানে ওই রেকর্ড গুলা করার ক্ষেত্রে মানে আমার অনেকটা বুঝতে হেল্প হইছে আরকি। যদিও আমি মানে কারো কাছে মানে শিখি নাই।
সো আমার অফিসিয়াল নলেজ খুবই কম, বাট আমি আচ্ছা প্র্যাকটিস আমার যতটুকু দরকার ততটুকু শেখার জন্য এটাতে আমি এনাফ টাইম দিতে পারি নাই। যদি ভুল কিছু বলে থাকি আমি এক্সট্রিমলি না ভাই সরি। একদম জাস্ট পারফেক্ট, আমার থট শেয়ার এটা করব। জানা দরকার ছিল। সো বেসিক্যালি এটাই হচ্ছে প্রসেস। তো মানে অ্যানিমেশন করতে যাওয়ার আগে একটু প্রিন্সিপাল গুলো জানা থাকা ভালো। অবশ্যই, অবশ্যই পড়াশোনা করা উচিত ডেফিনেটলি। আগে কোনো কিছু এবং মানে যখন ট্রাই করার। প্রিন্সিপাল গুলো দেখা গেল, দেন আমরা কি করতে পারি, আমাদের জন্য একটা হিউজ ভালো রিসোর্স সেটা হচ্ছে ওয়েবফ্লো টেমপ্লেট মার্কেট, তাই না? সো Yeah. ওয়েবফ্লো টেমপ্লেট মার্কেটে গেলেই কিন্তু আমরা এই যে দেখেন এই পার্টিকুলার অ্যানিমেশনটা কি ইজিং ইউজ করতেছে, সো আমরা এখান থেকেও কিন্তু বিভিন্ন এক্সাম্পল দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোন টাইপের অ্যানিমেশনের জন্য কি ইজিং ইউজ করতেছে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা, সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো, তাই না? সো এভাবে যত বেশি আমরা এক্সাম্পল দেখবো তত বেশি কিন্তু আমাদের শেখার অপরচুনিটি বাড়বে। সো আপনি যদি ওয়েবফ্লো টেমপ্লেট মার্কেটেও যান, তারপরেও কিন্তু আপনি ওখানে গেলেও কিন্তু কি করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে একটা ওয়েবসাইটের কিভাবে হচ্ছে, স্ট্রাকচারটা কিভাবে সাজাইতেছে, তারা অ্যানিমেশন গুলো কিভাবে করতেছে, কোন এলিমেন্টের ক্ষেত্রে কি ধরনের অ্যানিমেশন ইউজ করতেছে, কোনটাতে মাউস এলিমেন্ট মুভমেন্ট ইউজ করতেছে, কোনটাতে হোভার ইউজ করতেছে, কোনটাতে এমন হইতে পারে যে স্ক্রল ইন অ্যানিমেশন ইউজ করতেছে, তাই না? সো যেমন দেখেন এখানে ফার্স্টটি কিন্তু ইউজ করতেছে একটা লোডিং অ্যানিমেশন, তাই না? সো আপনারা এইভাবে বিভিন্ন এক্সাম্পল দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি টাইপের লেআউটের ক্ষেত্রে কি ধরনের এলিমেন্ট বা কি ধরনের অ্যানিমেশন ইউজ করা যাইতে পারে। তো সেই হিসেবে আপনাদের মনের মধ্যে কি হবে, আপনাদের মাইন্ড ট্রেন্ড হবে। যখন আপনারা ওয়েবফ্লোতে কাজ করতে আসবেন তখন আপনি বুঝবেন যে না, ওয়াও, মেবি এই টাইপের এলিমেন্টের ক্ষেত্রে আপনি এই অ্যানিমেশনটা ইউজ করতে পারেন। এর জন্য বিভিন্ন ধরনের এলিমেন্ট বা বিভিন্ন রকমের ওয়েবফ্লো টেমপ্লেট রিভার্স ইঞ্জিনিয়ার করতে হবে, তাহলে আপনাদের অনেক ভালো ধারণা চলে আসবে। যেমন দেখেন আপনার যদি একটা এক্সাম্পল দেই, এই যে আপনি যে ওয়েব ফ্লো টেমপ্লেট বলছেন এগুলা থেকে ছোট ছোট মানে দেখে দেখে যদি কপি করা হয় অ্যানিমেশন গুলা, যে এই বাটনে যে হোভারটা দিছে এটা আমার ল্যান্ডিং পেজ বাটনে একটু অ্যাপ্লাই করি, এভাবে হ্যাঁ ছোট ছোট জিনিসগুলা যদি মানে অ্যাডাপ্ট করতে থাকে কেউ, ও যদি 3 মান্থ 6 মান্থ কাজ করে ওয়েব ফ্লোতে, আই থিংক এক্স্যাক্টলি। তার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। ও আস্তে আস্তে ভাই আপনি মানে যদি দিনে মানে একটা ছোট একটা কম্পোনেন্টের ইজিং কেমন ভাবে করতেছে ওটা যদি শিখেন, 30 দিনে তো 30টা শেখার কথা। ইয়া, বা ওইটা প্র্যাকটিসের মাধ্যমে একটা সময় এনাফ মানে নলেজ চলে এক্স্যাক্টলি। আসবে যে আপনি দেখেন এই যে ভাই, আপনি যদি এই ছোট্ট অ্যানিমেশনের কথাই বলেন, এই যে দেখেন আইকন অ্যানিমেশন, আপনি ইয়া, টেমপ্লেটের ভিতরে যান, কি করতে পারেন, আপনি জাস্ট প্রিভিউ ইন ডিজাইনারে যান, যাওয়ার পরে ভেতরে যে দেখেন কিভাবে ইজিংটা করছে, তাই না? আবার দেখেন এই যে দেখেন লিঙ্ক এইখানে অ্যানিমেশন এট এ টাইম অনেকগুলা, এই যে নিজে দেখেন স্ক্রলের দিক দিয়ে একটা এটা হ্যাঁ জুম ইন জুম আউট হইতেছে, এক্স্যাক্টলি। সো মানে আপনি যদি জাস্ট অনেকগুলো জিনিস মানে শিখতেছে। রিলোড আবার যদি করি, সরি, মানে বেশি কিছু হচ্ছে না, মানে লোডিং অ্যানিমেশন নাই, তারপরও তার করার উপরের পরে উপরের অনেক কিছু টেক্সটের হচ্ছে। মধ্যে একটা অ্যানিমেশন আছে, এক্স্যাক্টলি। উপরের তো আবার টেক্সটটা দেখেন আলাদা আপনি ভাবে যদি আসে। স্ক্রোল করেন, স্ক্রোল করলে কি হচ্ছে, সি? সো এইভাবেও যে দুইটা এলিমেন্টকে মুভ বা এফেক্ট বা অ্যানিমেশন করা যায়, এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাইতেছে, তাই তো? আবার দেখেন আপনি চাইলে এই যে দেখেন দুইটা টেক্সট দুই দিক দিয়ে মুভ করতেছে, এটাও কিন্তু একটা অ্যানিমেশন আইডিয়া, তাই না? আবার Yeah. দেখেন তিনটা মক আপ স্ক্রোল করার পরে ওয়ান বাই ওয়ান চলে আসতেছে। সো আপনারা যখন এই যে দেখেন আবার কি হচ্ছে, তো এখান থেকেও কিন্তু আপনারা জাস্ট বুঝতে পারবেন যে কি টাইপের অ্যানিমেশন কোথায় কোথায় কি করা যাইতে পারে, তাই না? সি, তো এখান থেকে কিন্তু অ্যানিমেশন আইডিয়া কিন্তু জেনারেট হইতে পারে পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে। সি, সো ওয়েবফ্লো টেমপ্লেট মার্কেটও কিন্তু একটা দারুণ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যানিমেশন আইডিয়া পাইতে পারি। ওকে, সো এটা খুব ভালো একটা রিসোর্স হইতে পারে। সো আপনি চিন্তা করেন না ভাই, আপনাকে যদি কেউ একটা হিউজ একটা অ্যানিমেশন প্রজেক্ট করে আপনার এফেক্টের ফাইলে যদি আপনাকে দেয়, আপনি অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করবেন না অবশ্যই, যে আপনি অবশ্যই। রিভার্স ইঞ্জিনিয়ার করার অপশন পাইতেছেন, তাই তো? না, ওইটা আসলে ডেভেলপারের কাজ না আমার কাছে মনে হয় যতটুকু।
ওটা হ্যাঁ, হলো মানে মানে মোশনের কাজগুলা। এটা হলো গিয়া মানে ইউআই ইউএক্স এর কাজ কিনা আমি জানি না যেহেতু, বাট আমি যতটুকু জানি এটা মোশন আর ডিজাইনারের কাজ। তো এক্সাক্টলি। এই মানে প্রজেক্টে অনেক যে ইউআই মোশন ইউএক্স ডিজাইনার ডিজাইনার তারা থাকবে, নিজেরাই মোশনের কাজও করে। তো এইজন্য এখন যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেহেতু আমরা একসাথে যদি সবাই কোনো জায়গায় জয়েন করি আমাদের তো সব ধরনের প্যাকেজ সার্ভিস দিতে হয়। সো হয়তো আমাদের জানা রাখা ভালো যারা আমরা ওয়েব ডিজাইন করি। তো জানলে কি হয় এই সার্ভিসটা হয়তো দেওয়া যেতে পারে। আমাদের তো মানে এইটা আর কি। এক্সাক্টলি, মানে আমরা যত যত বেশি কভার করতে পারি তত কিন্তু আফটার এফেক্টে যদি থাকে তাইলে হয়তো অনেক সময় লোটি ফাইলও বোধহয় ইম্পোর্ট দেওয়া যায়। হ্যাঁ, ওয়েব প্লাস ফ্লোতে লোডি অ্যানিমেশন হ্যাঁ, ইম্পোর্ট করা যায়। তাইলে এইটা একটা গুড থিং। আর যদি নরমাল অ্যানিমেশন হয় হয়তো মানে টাইমিং দেইখা এবং ওই যে স্কেলিং কিভাবে করছে ওইটার দেখে দেখে যদি এখানে ডিফল্ট যেগুলো আছে এগুলাতে সেট করে দিলে হয়তো, অথবা কাস্টমও মনে হয় স্কেলিং করা যায় মানে এক্সাক্টলি, রাইট। তাইলে। ওকে, সো আমার মনে হয় আজকের মতো আমরা মোটামুটি ফিনিশ লাইনে চলে এসেছি। আচ্ছা, আহমেদ সাহেব ভাই এর মনে একটা কোশ্চেন ছিল, তো আপনি চাইলে কোশ্চেনটা করতে পারেন। ও ভাইয়া, আমি ওই যে একটা প্র্যাকটিস করতে যাই একটা রেসপন্সিভে আটকায় গেছে, ওটা আচ্ছা, কোনোভাবে হ্যাঁ, ঠিক করতে স্ক্রিনে পারছি শেয়ার না। দিয়ে দেখান একটু। আচ্ছা, একটু ওয়েট। দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি ওই যে ওয়েফলো ইউনিভার্সিটি হ্যাঁ, করতেছি। পোর্টফোলিও যে কোর্সটা ছিল। পোর্টফোলিও না, এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বুট ক্যাম্পের ফুল সাইট বানানো। হ্যাঁ, হ্যাঁ, ওই পোর্টফোলিও সাইট যেটা বানায় দেখাইছিল ওইটাই আর কি, হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটে। হ্যাঁ। এইখানে না, এই যে এই পার্টটা এসে, এই পেজটা এসে হুম, আমার এই যে এই সেকশনটা, এই যে স্টেপের যে সেকশনটা, হুম। এইটাতে এই যে আমি যখন ইয়াতে যাচ্ছি তখন আমার এই গ্রিডটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আমাকে রিড অনলি লিংকটা আপনি আমাকে চ্যাটে শেয়ার করেন, আমি ঢুকে দেখতেছি। হ্যাঁ, ক্লিক করেন, কপি। বেশি ভাই। আচ্ছা, ওকে, ও ওয়েট। আচ্ছা, আমি তো ইয়াটা ওয়েট, আমি কি স্ক্রিনশট দিব? হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে স্টপ দিই। আচ্ছা, স্টপ দিয়ে দেন। আচ্ছা, বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে বলা হয়েছে যে স্টেপ সেকশন, তাই তো? সো বেসিক্যালি এখানে গ্রিড ইউজ করা, 2 কলাম গ্রিড। আচ্ছা, সো 1FR 1FR। সো আপনি রেসপন্সিভটা করতে পারতেছেন না, তাই তো? বের হয়ে যাচ্ছে ইয়াটা, বের হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা যে গ্রিড আছে। আচ্ছা, বের হওয়ার মেইন কারণটা হচ্ছে এখানে দেখছেন আপনি উইথ 1040। হ্যাঁ, হ্যাঁ। তো বেসিক্যালি গ্রিড মানে এইভাবে সাইজিং করাটা রেকমেন্ডেড না। আচ্ছা, উচিত হইতেছে ম্যাক্স উইথ দেওয়া। আচ্ছা, আচ্ছা। উইথ মানে হইতেছে এটা একটা ফিক্সড উইথ, আচ্ছা, মানে ফিক্স। ও চেঞ্জ হবে না, ও রেসপন্সিভ না। আপনি যদি এখানে উইথের জায়গায় বলেন যে ম্যাক্স উইথ যদি বলেন, তাহলে কি হবে, যখনই লেআউটটা 1040 এর নিচে চলে আসবে ও কিন্তু ছোট হইতে থাকবে, সি। হুম, 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 হুম। বাট যদি আমি এইটাকে ম্যাক্স উইথ না দিয়ে যদি আমি আবার যদি বলি উইথ 1040, তাহলে দেখেন আমি যত স্ক্রিন ছোট করি না কেন ও কিন্তু ওই সাইজই থেকে যাবে, ও রেসপন্সিভ হবে না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনারা যখনই কোনো এলিমেন্ট ফিক্স উইথ ইউজ করবেন, আগে বুঝতে হবে আমি কি আসলেই কি বুঝে ইউজ করতেছি, যে আসলে কি এই ক্ষেত্রে ইউজ করাটা কি সুবিধাজনক হবে কিনা। আচ্ছা, আচ্ছা। মানে ফিক্সড উইথ ইউজ করার জন্য খুব ভালো পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ওই লেআউটটা কিভাবে বিহেভ করবে রেসপন্সিভে। বেটার হচ্ছে ম্যাক্স উইথ ইউজ করা, রাইট? ম্যাক্স উইথ ইউজ করা হইতেছে বেস্ট প্র্যাকটিস রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে। জি, না, মিনিমাম উইথ ভাই একটা বিশেষ কাজে ইউজ হয়।
যদি আপনি কোনো একটা এলিমেন্টের উইথ যদি মিনিমাম একটা লেভেলে রাখতে চান, সে ধরেন যে ম্যাক্স উইথ দিছেন 1000, মিনিমাম দিছেন 200, তার মানে কি আপনি চাচ্ছেন না এই এলিমেন্টটার উইথ কখনোই 200 পিক্সেলের নিচে যাইতে। মানে আপনার আগে ইউজ কেস আসতে হবে, মিনিমাম উইথ বা মিনিমাম হাইট এইসবের জন্য আপনাকে বুঝতে হবে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা লেআউট ওয়াইজ, দেন আপনি ওটা ইউজ করবেন। যদি কোনো ওইরকম লেআউট রিকোয়ারমেন্ট না থাকে তাহলে ম্যাক্স মানে মিনিমাম উইথ মিনিমাম হাইট অ্যাভয়েড করাটাই বেটার। যদি আপনি আসলেই জানেন কেন ইউজ করতেছেন, ওকে, তাহলে ইউজ করবেন, আদারওয়াইজ নট রেকমেন্ডেড। ওকে, সো ভাইয়া ওই আরেকটা হ্যাঁ ইয়া ওয়েবফ্লোর যে ডেভেলপমেন্ট করতে গেলে কিছু লজিক্যাল যে জিনিসগুলা ইউজ করা হয়, ওই আমি একটা পাইছিলাম, একটা রিয়েল এস্টেটের এস্টিমেটেড কোড। আমি আপনাকে লিঙ্কটা পাঠাচ্ছি, কি কোড? একটু লিঙ্কটা দেখেন। আচ্ছা আচ্ছা, এই টাইপের ফর্মগুলা কিভাবে করব। হ্যাঁ শিওর, দেন। হ্যাঁ, দিয়েছি। হোয়াট ইজ ইউর অ্যাড্রেস? আর কি এটা এখানে একটা ইউএস এর অ্যাড্রেস দিতে হবে, আর এটা জাস্ট ফ্লিপ করতে থাকবে। বুঝতে পারছি ভাই, এইটার জন্য কিন্তু এপিআই ইউজ করতে হয়, এইটা কিন্তু ছোটখাটো কোনো কাজ না, আচ্ছা আচ্ছা এবং এই টাইপের কাজের জন্য ওয়েবফ্লো না। আচ্ছা, আচ্ছা, এটা কি ইউএস বেসড? মেবি। ও এটা এটা ইউকে, হামশায়ার, ওকে, দেন নেক্সট দিলাম। বেসিক্যালি কিন্তু এটা কিন্তু কোনো ছোটখাটো ফাংশনালিটি না, এটা বেসিক্যালি ইউজ করতেছে আপনার জিও লোকেশন, বুঝছেন? হুম 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 এখানে আবার আমাকে দিতে হবে জায়গার রিয়েল এস্টেট, মানে এস্টিমেটেড হ্যাঁ ওয়েবসাইট। এস্টিমেটের একটা সফটওয়্যার। সো এই ধরনের জিনিস ওয়েবফ্লো দিয়ে বানানো মানে মানে চিন্তাও করাটা পাপ বলতে পারি আর, বুঝছেন? সো বেসিক্যালি দেখেন, যখন আপনি ডেভেলপার হবেন, রাইট, হুম হুম আপনাকে বুঝতে হবে যে আপনি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই আপনি যা ইচ্ছে তাই ইউজ করতে পারেন না। কিছু কিছু ই কমার্স সাইট আসবে যেটার ক্ষেত্রে আপনার হয়তো শপিফাই ইউজ করাটা বেশি লজিক্যাল, হুম কিছু হুম কিছু প্রজেক্ট আসবে যেটার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস লজিক্যাল, কিছু কিছু হুম হুম ওয়েবসাইট আসবে যেমন আপনার বিগ টেক কোম্পানির, সাস কোম্পানির হচ্ছে এন্টারপ্রাইজ মার্কেটিং ওয়েবসাইট, সেইটা হয়তো আপনি ওয়েবফ্লোতে করতে পারেন। আপনার পোর্টফোলিও, আপনার ব্লগ, রাইট, হুম স্ট্যাটিক হুম হুম। ওয়েবসাইট, স্মল টু মিডিয়াম অর লার্জ বিজনেস ওয়েবসাইট। বাট আপনি যদি এমন কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করতে, যারা কিনা ডাটা নিয়ে কাজ করে, সেই সব ওয়েবসাইট তো ডেফিনেটলি ওয়েবফ্লো দিয়ে করবেন না। আচ্ছা আগে আচ্ছা আপনাকে বুঝতে হবে যে আপনার ওয়েবফ্লো দিয়ে কি করা পসিবল, কি করা পসিবল না। হ্যাঁ ডেভেলপারের ফার্স্ট কাজ হইতেছে আপনার আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্ট বুঝে টেকনোলজি সিলেক্ট করা। বুঝতে পারছি। সবকিছুতে ওয়েবফ্লো ইউজ করতে চাওয়া, বা আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার থেকে সবকিছুতে আমি ওয়ার্ডপ্রেস ইউজ করব, এই মেন্টালিটিটা খুবই প্রবলেমেটিক, হুম হুম হুম। রাইট? সো আগে না, বুঝতে আমার হবে যে মেইনলি টার্গেট হচ্ছে যে কোন জিনিসগুলো পসিবল আর কোন জিনিসগুলো পসিবল না, এটা আগে শেখা। এক্স্যাক্টলি, আদারওয়াইজ কিন্তু ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ হ্যাঁ, তাই না? জি জি বুঝতে যেমন আপনি যদি আমাকে বলেন যে না, চাল ডালের ওয়েবসাইট, চাল ডালের ওয়েবসাইটে ডেফিনেটলি ওয়েবফ্লো ইউজ করবো না, রাইট? অবশ্যই না। তখন হয়তো বা আমি রিয়্যাক্ট ইউজ করব বা পিএইচপি বা সামথিং লাইক দ্যাট ইউজ করব। হুম হুম হুম। যেমন আপনি আমাদের ইউআই হাটের কথাই বলেন, সো মানসুল ভাই আপনারা হয়তো ইউআই হাটে ইউজ করছেন, ফ্রন্ট এন্ড কোনো লাইব্রেরি ইউজ করছেন, তাই না? জি, কি ইউজ করছেন, রিয়্যাক্ট না ভিউজেএস বা সামথিং? ভিউজেস, ভিউজেএস। আর জি, ব্যাক এন্ডে ব্যাকএন্ডে নাক্সট.js, নাক্সট.js, রাইট? জি, তার মানে জি, নাক্সট.js, তার মানে কি আপনি নোড.js ইউজ করছেন ও আপনাদের? নোড.js, নোড.js, yeah. এক্স্যাক্টলি। ওকে, সো দেখেন ওনারা ওনাদের ওয়েবসাইটে ফাস্ট দরকার ছিল এবং ওদের ডাটা নিয়ে কাজ, রাইট? সো ওনাদের যেহেতু ফাস্ট লোড হইতে হবে, ওনারা ওই জন্য ভিউজেস ইউজ করছে, ওয়ান পেজ অ্যাপ্লিকেশন, তাই না? ওনাদের ওয়েবসাইটে কোনো রিফ্রেশ বলে কিছু নাই। যেমন আমি যদি আপনাকে দেখাই, তো আপনাকে আগে বুঝতে হবে যে রিকোয়ারমেন্টটা কি, তাই না? তার উপর বেস করে আপনি টেকনোলজি সিলেক্ট করবেন। আপনি ইনস্টন্টে চলে যান তাইলে ভালো হবে, কারণ এখন সাইট ফুল ব্রোক। জি ভাই, ইনস্টন্ট লাগেন, আপনার লিংক বোধহয় কুকিতে সেভ আছে। ইনস্টন্ট, স্পেলিংটা বলেন। ও এই যে ইনস্ট্রন্ট, পেয়েছি, পেয়েছি। ইনস্ট্রন্ট, হ্যাঁ, হ্যাঁ। আপনারা কি পুশ করবেন নতুনটা?
হ্যাঁ হ্যাঁ, নতুনটা পুশ করবো, মানে বাগ ফিক্সিং চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। সো দেখেন আমরা ব্রাউজ রিসোর্সে ক্লিক করলাম, দেন আমরা একটা কার্ডে ক্লিক করলাম। সি কোনো কিন্তু ব্রাউজার রিফ্রেশ হইতেছে না। ওকে, সো দেখেন নতুন একটা কন্টেন্ট চলে আসছে, দেখেন আমার ওইদিকে ইউআরএলও চেঞ্জ হচ্ছে। বাট টিপিক্যালি আমাদের হয় কি, কোনো একটা ওয়েবসাইটে গেলাম, আমাদের কি হয় লিংকে ক্লিক করলে কিন্তু রিফ্রেশ হয়, তারপরে আসে। বাট এই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ছিল কি, আমাদের রিফ্রেশ হওয়া যাবে না, ওয়েবসাইট অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাস্ট লোড হইতে হবে। দ্যাট মিনস আমাদের একটা ওয়ান পেজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। এই জন্য কিন্তু ওখানে ভিউজেস ইউজ করা, রাইট? সো আপনাকে আগে প্রজেক্ট রিকোয়ারমেন্ট বুঝতে হবে, দেন আপনি টেক্সট সিলেক্ট করবেন। যেমন আপনি যদি এখন বলতেন যে না আমাদের স্ট্রাইপের ওয়েবসাইট, হ্যাঁ স্ট্রাইপের ওয়েবসাইটটা আমরা ওয়েবফ্লোতে করতে পারতাম। দেন আমাদের যখন সাইন ইনে ক্লিক করব, তখন আমরা কি করব দেখেন এরকম একটা ইউআরএল এ পাঠিয়ে দিব, dashboard.stripe.com, মানে মেইন সফটওয়্যার যেটা, সেটাতে পাঠিয়ে দিব। সো এইভাবে কিন্তু আমাদের অনেক কোম্পানি এখন কিন্তু বড় টেক কোম্পানি, বিশেষ করে এন্টারপ্রাইজ কোম্পানিরা আজকাল ওয়েবফ্লো ইউজ করতেছে। আপনারা যদি ওয়েবফ্লোর এন্টারপ্রাইজ যদি অনেক কোম্পানির নাম দেখেন, তাহলে বুঝবেন যে না আসলে ওরা অনেক হিউজ কোম্পানি, ওয়েবফ্লো আস্তে 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 গ্রো করতেছে। যেমন দেখেন জেন্ডেক্স, ডেল, আপওয়ার্ক। আপওয়ার্ক ওয়েবফ্লো ইউজ করে। আপওয়ার্কের কিছু রিসোর্স সাইট আছে, ওয়েট লেট মি সি, আপওয়ার্কের এরকম ওদের অন্য কোনো সাইট না, মেইন সাইটের হোম, মানে না ভাই হোম মেইন পেজ, সাইটে না, ওদের হেল্প এন্ড সাপোর্ট যে ইয়াটা আছে না, ওইটাতে মেবি ওরা ওয়েবফ্লো ইউজ করা। অথবা কমিউনিটি যেটা। হ্যাঁ, মানে ওদের একটা আলাদা মডিউল, ওইটাতে ওয়েবফ্লো ইউজ করা, এই যে এইটা। আহ, এইটাই কি ছিল না কোনটা? Wait, ওই যে হ্যাঁ রিসোর্স, ওদের যে রিসোর্সের যে ইয়াটা ছিল, যে সেকশনটা, এইটা টোটালটাই ওয়েবফ্লোতে করা। সো ওদের মার্কেটিং টিম মনে করছে যে ওয়েবফ্লোতে হবে কি, যে মার্কেটিং টিম খুব সহজেই কন্টেন্ট এডিট করতে পারবে, কন্টেন্ট চেঞ্জ করতে পারবে, কন্টেন্ট অ্যাড করতে পারবে, আলাদাভাবে ডেভেলপারের দরকার নাই। অতএব দিস ইজ এ গুড আইডিয়া টু ইউজ ওয়েবফ্লো। মানে যে জায়গাটা কুইক চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, মানে যে এক্স্যাক্টলি। ওয়েবসাইটের যে পার্ট গুলা মানে মার্কেটিং পারপাস চেঞ্জ করা লাগে। ইয়েস রাইট। সো এইখানে স্ল্যাশ রিসোর্স আছে না, এটা ডিএনএস সেটিং দিয়ে করা যায়। ওকে, সো আপনি কি করবেন, আপনার এই যে আপনি যে মেইন লাইভ সাইটটা আছে, ওটার যে ডোমেইনটা থাকবে, ওই ডোমেইনটাতে এইটাতে থ্রো করবে আর কি, এই upwork.com/resource, দেন ওখানে আর কি যাবে আর কি। তো কি দেখাচ্ছে না লেভেল, ওটা তো উঠাই দেওয়া যায়। সো এই হচ্ছে অবস্থা। এত সো বড় কোম্পানি ওয়েবফ্লো মার্কেটিং করবে না ভাই? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কেননা ওরা টাকা দিয়ে তো ইউজ করতেছে তাই না, সো কেন লেভেল রাখবে? ডেফিনেটলি। ভাই আপওয়ার্ক তো দূরে থাকেন, আপনি জাস্ট ডিলের কথা বলেন, জেন্ডেক্স, এই জেন্ডেক্স না অনেক বড় কোম্পানি। সো চিন্তা করেন, সো অনেক বড় বড় কোম্পানি অলরেডি কিন্তু ওয়েবফ্লো ইউজ করতেছে, আর অলরেডি ওয়েবফ্লোর ভ্যালুয়েশন $2.1 বিলিয়ন। সো ভাইয়া বুঝতে আরেকটা পারেন। প্রশ্ন করি, হ্যাঁ শিওর। একটু অ্যামেচার লেভেলের প্রশ্ন তারপরও। হ্যাঁ ভাই, কোনো প্রশ্নই অ্যামেচার বলে কিছু নাই, এভরিথিং লার্নিং পারপোসে করা, কোনো প্রবলেম নাই। আমরা তো শিখতেছি মেইনলি, হ্যাঁ শিওর। কোনো লার্নিং প্রসেস, আমরা কোনো না কোনো এক সময় প্রফেশনাল লেভেলে যাব। আপনারা যারা প্রফেশনাল আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে আপনারা প্রাইসিংটা কেমনে করেন? প্রাইসিংটা কিভাবে করি? হ্যাঁ প্রাইসিংটা আসলে ডিপেন্ড করে হচ্ছে প্রজেক্টের রিকোয়ারমেন্ট, আর হচ্ছে এক্স্যাক্টলি প্রজেক্টে কতগুলো পেজ থাকতেছে এবং রিকোয়ারমেন্ট কিরকম, তার উপরে বেস করে।
যেমন আর কি ইউটিউব বা অন্যান্য যেসব জায়গা আছে এইসব জায়গায় দেখলে দেখা যায় যে ওরা প্রচুর প্রাইসিং বলে যে হুম, 2000 5000। ইজ ইট আচ্ছা, রিয়েল? রিয়েল মানে এটা তো খুব বেসিক লেভেলের প্রাইসিং। ও আপনাকে আমি রিয়েলি? বলি, আপনার যদি যখন প্রথম হচ্ছে ফ্রিল্যান্সিং যারা শুরু করবে না, তাদের জন্য আওয়ারলি প্রাইসিংটা খুব সেফ জোন। আচ্ছা। ওকে, তো কেন? আপনি যেহেতু জানেন না আপনার পার আওয়ারের ওর্থ কতটুকু, ইনিশিয়ালি না জানারই কথা, রাইট? সো আপনারা আওয়ারলি দিয়ে শুরু করতে পারেন, বাট যখনই আপনারা 4-5টা প্রজেক্ট করে ফেলবেন, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে ইয়ে করতে পারবেন, ধারণা করতে পারবেন যে দেখি তো এই 5 পেজে একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম, আমার আসলে কত ঘন্টা লাগলো। সে আপনার লাগছে হচ্ছে 20 আওয়ার্স লাগছে, রাইট? সো 20 আওয়ার্সে আপনার কত টাকা পার আওয়ার চার্জ করলে আপনি যতটুকু আর্ন করতে চান পার মান্থ, এইটা চলে আসতেছে। তখন কিন্তু আস্তে আস্তে আপনার স্কিলের উপর ভিত্তি করে কিন্তু আপনি আস্তে আস্তে প্রাইসিং বাড়াবেন। এটা ডিপেন্ড করে আপনার এক্সপেরিয়েন্স এন্ড কনফিডেন্সের উপরে। হ্যাঁ, আওয়ারলি রেটটা নিয়ে আমি অনেক কনফিউশনে থাকি যে মানুষ আওয়ারলি, আমি কখনো আওয়ারলি রেটে কাজ করি নাই। আহ, আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মানসুর ভাই একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। জি ভাই, আমি যদি আওয়ারলি রেট মেনশন করি ক্লায়েন্টকে, বাট আমি আওয়ারলি রেটে কাজ করি না। মানে আমার কাজ মানে এক্সাক্ট আওয়ারলি কত আওয়ার কাজ করছি এগুলা ট্র্যাক করা প্লাস এই ধরনের আমার ভালো লাগে না আর কি। অলস মানুষ হওয়ায় এজন্য আমার হয়তো করা হয় ওটা। আর আমি ট্রাই করি যেমনি পারি আমি প্রজেক্ট বেসিসে অথবা মান্থলি বেসিসে আমি কনভার্ট করানোর ট্রাই করি। বাট আওয়ারলি ম্যাটার করে যে আপনি ধরেন আপনি এখন 1 বছর হয়েছে ইউএক্স এ কাজ করতে, ইউএক্স নিয়ে কাজ করতেছেন। সো আপনি এখন আপনি একটু থিঙ্ক করেন যে আহ, আপনি কতটুকু সার্ভিস দিতে পারবেন তাকে, হ্যাঁ? যদি আপনার 1 বছর হয়, যিনি এই সেক্টরে 5 বছর কাজ করেন অথবা 6 বছর কাজ করেন, অবশ্যই উনি যদি 2 আওয়ার আর 3 আওয়ার কাজ করে, উনি আপনার 10 or 20 আওয়ার্স এর সমান, এর চেয়ে ভালো ফিডব্যাক ওনার কাছ থেকে আসবে 2 আওয়ারে। হ্যাঁ, টু হুম, হুম। আওয়ার্সে আসবে। তো যদিও আপনি টাইম স্পেন্ড করতেছেন, বাট ওনার এক্সপিরিয়েন্সের কারণে উনি বেটার আউটপুট দিবে। যদিও আপনি দেখবেন উনি একটা জাস্ট হেডার করছে হোয়াইট এবং জাস্ট একটা বাটন একটা টেক্সট দেয়া, বাট ওইটা অবশ্যই এফেক্টিভ, আরো বেশি এফেক্টিভ। সো উনি ওইটার জন্য চার্জ করতে পারে, ওই হেডারটার জন্য চার্জ করতে পারে $2000, অথবা ওই হেডারটার জন্য স্পেসিফিক চার্জ করতে পারে $1000। বাট হুম, আপনি যদি ওই 1 বছর এক্সপিরিয়েন্স নিয়ে চার্জ করেন, 1 ঘন্টা যদি আপনি ওই হেডারটা করেন, আহ, আপনি চার্জ করতে পারেন হয়তো 1 ঘন্টা যদি নেন আপনি $20 or $30 চার্জ করবেন। বিকজ আপনার এটা কতটা ওয়ার্ক করবে এটা টোটাল এক্সপেরিমেন্টের উপর। কারণ আপনি জাস্ট ভিজুয়াল মানে এই যে এলিমেন্টস গুলা দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ করা যায় ইন্সপিরেশন নিয়ে ওই সিস্টেমটা ফলো করতেছেন। ভাই যে আগে বলছেন যে এখানে অনেকগুলা জিনিস, যদিও আমরা সংক্ষেপে আমি যতটুকু এত ভালো জানিও না, তো আমি যতটুকু আমার ছোট চিন্তা থেকে বলতে পারি, যতটুকু একটু একটু কাজ করছি এটা থেকে বলতে পারি। যেমন ধরেন আপনি জানেন এখন যতটুকু অতটুকু ইমপ্লিমেন্টেশন করে যদি আপনি একটা ডিজাইন করেন, এইটার মধ্যে থাকবে কি, আপনার কথা বলতেছি না, যারা আমরা 1-2 বছর হয়েছে আমরা ইউআই ইউএক্স করি, তো আমরা ধরেন 1-2 বছরে আমরা এত বেশি লার্নিং করতে পারি নাই, লার্নিং এর অপরচুনিটি পাই নাই। সো এই 1-2 বছরে আমরা যেটা শিখছি ওইটা হলো আমরা শিখছি কিভাবে লেআউট গ্রিড মেনটেন করে কন্টেন্ট গুলা দিয়ে অথবা ইন্সপিরেশন নিয়ে সেকশন বাই সেকশন ডিজাইন করতে হয়। এইটা একটা বিজনেসের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট করবে আপনি জানেন না। সো আপনি বিজনেস স্টাডি, বিজনেস অ্যানালিস্ট করা, তারপর অ্যানালিস্ট, তারপর মার্কেটিং এ এটা কতটুকু এফেক্টিভ, মার্কেটিং এর ক্ষেত্রে আপনি মার্কেটিং টিমের সাথে কোলাবোরেশন করেন নাই, ডেভেলপার টিমের সাথে কোলাবোরেশন করেন নাই, আপনি ইমেজেস ইউজ করছেন অনেকভাবে যেগুলা সাইটের লোড টাইম বাড়ায় ফেলবে, সাইটের কি অন পেজ এসইও তে অনেক ধরনের এফেক্ট পড়বে। তারপর অনেকগুলা জিনিস যেগুলো আপনি ফলো করবেন না অথবা আমি ফলো করি না, হ্যাঁ, যেটার কারণে হয়তো ওর টোটাল বিজনেসে মানে একটা বাজে হতে ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু যে মানুষজনটার 5 বছর 6 বছর 7 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই ফিল্ডে, উনি সবগুলা ক্যাটাগরির মানুষের সাথে কোলাবোরেশন করছেন, উনি অবশ্যই আইডিয়া রাখেন কোন জিনিসটা মানে শুধু ডিজাইন অবজেক্ট ইউজ করে, অথবা উনি একটু কনভার্সন রেটটা বাড়ানোর জন্য এবং আদার্স মার্কেটিং এর পার্ট গুলো উনি ফলো রেখা মাথায় রাখা উনি ডিজাইনটা করেন একটা ল্যান্ডিং পেজের। ওই ক্ষেত্রে হয় কি,
আমাদের জাস্ট যে আমরা যে একটা ল্যান্ডিং পেজ করলাম এর চেয়ে অনেক অনেক বেশি এফেক্টিভ হয় ওই ল্যান্ডিং পেজটা। এই জন্য উনি ওই ল্যান্ডিং পেজের জন্য ওই দিনে একজনের টুইটার করছিল, একজন ডিজাইনার, আমি নাম বলে গেছি, যে আমাকে কে দেখাইছিল, ওহাব, যে ও একটা ল্যান্ডিং পেজের জন্য 20,000 চার্জ করে, 20,000 ইউএসডি চার্জ করে। সো এটার মধ্যে প্রচুর চার্জ করে ভাই? $20,000 চার্জ করে ও। হ্যাঁ, কে চার্জ? ওয়াহাব ভাই? না না, ওয়াহাব ও দিছিল আচ্ছা, আমার উনি একটা দেখাইছিল, আচ্ছা আচ্ছা। টুইটারে একজন ডিজাইনার। সো এখানে অনেক বড় বড় ডিজাইনার আগে কমেন্টস করছিল যে এটা অনেকে বলছে যে এটা টু মাচ, আবার অনেকে বলছে এটা মানে গুড, যদি কেউ অ্যাকচুয়ালি করতে পারে, নাইসলি ডিজাইন করতে পারে ল্যান্ডিং পেজ, এইটা মানে গুড প্রাইসিং। বিকজ ওর যে এক্সপিরিয়েন্স দিবে ওই ল্যান্ডিং পেজে হয়তো অনেক কোম্পানিকে অনেক ভালো একটা অবস্থায় নিয়ে যাবে। ভাই এটা ডিপেন্ড করে ওই কোম্পানিটা বিজনেসটাতে কতটুকু ভ্যালু অ্যাড করতেছে। এক্স্যাক্টলি, ওই ল্যান্ডিং পেজ দিয়ে কতটুকু ভ্যালু অ্যাড করাইতেছেন আপনি, ওইটার উপর ডিপেন্ড করে এটা। আপনি যদি এটাকে এক্সপিরিয়েন্স, বেসিক্যালি বলে ভ্যালু বেস প্রাইসিং। ইয়া টোটালি এটা আপনি কতটা নাইসলি ভিজুয়াল করলেন অথবা কতটা ফলোয়ার আছে আপনার পোর্টফোলিওতে, এটা কোনো ম্যাটারই করে না আপনার প্রাইসিং এর ক্ষেত্রে। আপনি যদি 2 ইয়ার এক্সপিরিয়েন্স হয়, বাট আপনি যদি নাইসলি জানেন কিভাবে তার বিজনেসকে আপনি ইমপ্রুভ করায় দিবেন ওই ল্যান্ডিং পেজের থ্রুতে, তখন আপনি ওকে দেখান, আপনার রিভিউ দেখান অথবা আপনার অ্যানালাইটিক্স দেখান কিভাবে আপনি ওর কনভার্সন রেট মানে বাড়ায় দিবেন, ওর বিজনেসে কি কি ইম্প্যাক্ট করবে, ওর মার্কেটিং এ কি কি ইম্প্যাক্ট করবে, ডেভেলপমেন্টে কি কি সুবিধা পাবে আপনার ডিজাইন থেকে, এবং এক্সিস্টিং যদি ওয়েবসাইট থাকে ওইটা থেকে কি কি ইমপ্রুভ করতেছেন আপনি দেখায় যখন আপনি দিবেন, এবং ও ডেফিনেটলি আমার কাছে যতটুকু মনে হয় ও আপনাকে চুজ করতে চাইবে। কারণ আপনি যদি দেখায় দিতে পারেন যে ওর এক ল্যান্ডিং পেজ যে মানে রিডিজাইন করে দিয়ে আপনি ওর মানে প্রফিট মানে ইয়ারলি রেভিনিউ করাই দিয়েছেন আপনি হয়তো 50, 60, 70 গুণ বেশি। সো যদি দেখেন $1,00,000 ওর রেভিনিউ বাড়ায় দিতেছেন আপনি ইয়ারলি, ও কেন আপনাকে $10,000 দিবেন একটা ল্যান্ডিং পেজের এটা জন্য? কোনো ব্যাপারই না। ও ও হ্যাঁ, খুশিতে খুশিতে দিবে, কারণ আপনাকে তো ওয়ান টাইমই ও পে করবে, বাট ও তো রেভিনিউ চলতেই থাকবে। আমার কাছে মনে হয় আর কি, বাট আমি ভুল হইতে পারি, সরি যদি কোনো ভুল মানে কিছু বলে। এক্স্যাক্টলি ভাই। ভাই ডিপেন্ড করতেছে যে আপনি কত টাকা চার্জ করেন, সেটা কিন্তু ক্লায়েন্টের কাছে কোনো ব্যাপারই না। এটা ডিপেন্ড করতেছে আপনি কত পরিমাণ ভ্যালু অ্যাড করতেছেন। আপনি যদি একটা একটা বিজনেসে যদি $1,000,000 যদি ভ্যালু অ্যাড করেন, সেক্ষেত্রে $10,000 তাদের কাছে কিছুই না। ও হাসি হাসি দিবে, মানে খুশি হয়ে হয়ে দিস ইজ দিবে, লাইক আ কারণ পেনি স্টক ফর देम, তাই না? যেমন ওরা ওরা মার্কেটিং এ হিউজ টাকা ব্যয় করে, তো আপনি যখন গুড ইউএক্স অ্যাপ্লাই করতেছেন, গুড আপনার এভরিথিং মানে অ্যানালাইটিক থেকে আপনি ডেটা থেকে কাজ করতেছেন, আপনি ইউজারের রিভিউ নিয়ে কাজ করতেছেন, ইউজারের রিভিউ নিয়ে অ্যাকচুয়াল যে আমরা যে ডামি রিভিউ তাগুলা না, অ্যাকচুয়াল রিভিউ, অ্যাকচুয়াল যে ডেটা আছে ইউজার কেন কনভার্ট হয় এগুলা সব নিয়ে যদি আপনি দেখেন নাইসলি, আমি যদিও এখনো করি নাই, আমি ভালো না ডিজাইনার। সো আমি তো এইগুলা নিয়ে যদি আপনি অ্যাকচুয়ালি পারেন, অথবা আপনি যদি 1-2টা প্রজেক্ট এইভাবে নাইসলি আপনি সফল হয়ে যান, সাকসেস হয়ে যান, এগুলো আপনার বিগেস্ট পোর্টফোলিও, যে আমি তার এই অবস্থা ছিল, এই কোম্পানিকে আমি এই অবস্থায় নিয়ে আসছি একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের মাধ্যমে, অথবা একটা প্রজেক্ট ডিজাইনের মাধ্যমে আমি ডিজাইন করে দেওয়ার পর তার ইউএক্স ইমপ্রুভমেন্ট এই জায়গায় ইমপ্রুভ করছি, তার ডেভেলপমেন্টের সাইডের স্পিড এবং এই অবজেক্ট গুলা এইভাবে ইউজ করছি যেন ওর সাইট গুলা এই অ্যানিমেশন গুলা ইউজ করছি এই ধরনের ইউজার যেন এইদিকে মুভ হয়, ইউজারের মানে কি করার জন্য, ট্রাকশন করার জন্য এইভাবে সিটি ইউজ করছি, তার মানে কনভার্সন রেট বাড়ানোর জন্য, এবং এই ডেটা প্রেজেন্ট করছি বিকজ ল্যান্ডিং পেজে এই ডেটা আমার প্রেজেন্ট করা ইম্পর্টেন্ট ইউজারকে ট্রাকশন পাওয়ার জন্য, কম্পিটিটর অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এই সবগুলো মিলে যদি আপনি নাইসলি কি করতে পারেন, 1-2টা পোর্টফোলিও হয়, এইগুলাই আপনার বিগেস্ট, আমার কাছে মনে হয় যে বিগেস্ট পোর্টফোলিও পরবর্তীতে ক্লায়েন্ট নেওয়ার জন্য। ক্লায়েন্ট তো আসবেই, আপনার যখন ভালো কি হয়ে যাবে, ভালো কোম্পানি একটাকে পুশ করাই দিবেন আপনি আপনার ডিজাইনের মাধ্যমে, ওই কোম্পানিরই অনেক হয়তো পরিচিত থাকবে যে রিকমেন্ড করবে আপনাকে পরবর্তীতে। ক্লায়েন্ট আসলে খোঁজা লাগে না, যদি কেউ ভালো ডিজাইন করে, ভালো ডিজাইনারদের জবের অভাব হয় না, অভাব হয় আমাদের মতো যারা আছে, আমার মতো মজা যারা পাইলাম আছে ভাই। আলফা, মানে যা ইন্সপিরেশন নিয়ে দুমদাম দিনেই শেষ। অবশ্যই অবশ্যই পে করতে বাধ্য,
কারণ আপনাকে ও অন টাইম পে করবে, ভাই মার্কেটিং ও খুশি খুশি রেগুলার পে পে করবে। করে দিতেছে এবং খুশি খুশি পে করবে এবং আপনার কাছে ও থ্যাঙ্কফুল থাকবে। নলেজ থাকাটা তো ইম্পর্টেন্ট ভাই। যদি নলেজ কেউ না রাখে তাইলে ইউআই ডিজাইন ও আগেও জানে না, পরেও জানে না কি হবে, ও কি করবে ওর মতো করে মানে ডিজাইন করবে। তো মানে নলেজ কি থাকাটা বিষয়টা কি ইম্পর্টেন্ট, ভাই যদিও অনেকটা সবাই সব ক্যাটাগরিতে কাজ না করে। ডেভেলপমেন্ট সম্পর্কেও মানে একটু একটু নলেজ রাখা দরকার, যদিও আমার নাই, বাট নলেজ রাখা দরকার। কারণ পরবর্তীতে সাইটটা কিভাবে হবে মানে এটার আইডিয়া রাখা। ডেভেলপ হবে, ডেভেলপ হয়, ডেভেলপাররা চাইলে অনেক কিছুই পারে, ডেভেলপ হবে আমরা যা করি। বাট এটা কি আদৌ মানে নাইসলি ওয়ার্ক করবে? কারণ ডেভেলপ ধরেন হয়ে গেল, একটা আসলে গোলটা কাজ করলো না। ধরেন উইক্স ইউআই এক্স নিনজা নামে একটা ডিজাইনার আছে, আপনারা দেখছেন ট্রিপল। সো আপনি ডিজাইন এত বিউটিফুল ডিজাইন করে ব্ল্যাক, কিন্তু আপনি একটা ডেভেলপার হিসেবে আপনি যান, ডেভেলপ করতে যান, তারপর আপনি অথবা মোবাইলে ভিউ করেন, দেখেন তার ডিজাইন গুলা। হ্যাঁ, তো আমি বলতেছি না হয়তো ও খুবই ভালো ইউএক্স ডিজাইনার, হ্যাঁ হয়তো এখানে পোস্ট করে এগুলা, হ্যাঁ, বাট কালারফুল, বাট ইউএক্স নিনজা। এটা কি, হ্যাঁ, বাট এটা কি আদৌ মানে এত বড় বড় কোম্পানি গুলা তো ডেভেলপ যদিও হয়ে যায়, এটা কি আদৌ ভাল লাগবে? আর লং টাইম কি ইউজার এখানে স্টে করতে পারবে? যে রকম কালার অথবা যে রকম শ্যাডোজ, সবকিছু মিলাই আসলে মানে ইউআই ডিজাইনের এইগুলা জিনিস দেখা আমার কাছে মনে হয় যে আহ, আহ, দরকার, যে মানে ইউজারের কথাও চিন্তা করা। আর যদি জীবনে আমরা কাজ করি, আমরা তো আর জীবনে তো প্লে করার জায়গা, তো এখানে 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 প্লে করার জায়গা এখানে, বাট ব্রেইনটাকে নিচের কাছে রাখা, বিবেকটাকে নিচের কাছে রাখা তো ক্লায়েন্টের কাজ করা উচিত। যদি একটু টাইমও লাগে, যখন একটা ক্লায়েন্ট আসলো নিজের সর্বোচ্চটা দেওয়া উচিত, যেন এইটা আসলে একটা পোর্টফোলিও আমার কাছে মনে হয়। যদি ওইখান থেকে কাজ করে ক্লায়েন্ট আনলেও, একটা ক্লায়েন্টের কাজ করলেও ওইটা যেন আমরা নাইসলি, আমার কাছে মনে হয় আর কি, যদিও আমি পারি নাই কারণ আমি যে জিনিস করি না এটা বলতেছি শুধু শুধু কারণ আমি মানে ওর্স যদি বলি তো সরি আমি এটার জন্য, বাট আমার কাছে মনে হয় এরকম। আর এখন ট্রাই করি যে মোটামুটি, এখন যেহেতু আমাদের প্রোডাক্টে কাজ করতেছি, বাট হয় নাই, মানে এটা আমার জন্য খুবই টাফ। এখানে আমার ফ্রেন্ড আছে সুদীপ, তো ও হেল্প করতেছে, ট্রাই করতেছি যে ঠিক করার আস্তে 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 আস্তে, কারণ জানি না কিছুই, তো এ আস্তে ভাই আস্তে শেখা এমনি ট্রাই বলবেন করতেছি। না, বলবেন দাস অজিব ভাই। দাস সজীব ভাই। এভাবে বললেন না ভাই। আমার ইউএক্স নিনজার কথাটা শুনে না সবচেয়ে মনে হয়েছে তার ওয়েবসাইটটা যখন আমি ফার্স্ট দেখছিলাম, আমি কিন্তু কিছু পাই নাই তার ওয়েবসাইটে। হ্যাঁ, তার উল্টা দিকে স্ক্রল আসে। তার স্ক্রলটাই কিন্তু উল্টা দিয়ে দেখে, তখন আমি চিন্তা করলাম সে আসলে কেন এটা উল্টা দিয়ে কেন করলো। সে আসলে ডিফারেন্ট করার ট্রাই করছে, বাট এটা নর্মাল ইউজারে কতটুকু নিবে এটা সম্পূর্ণ তার ইচ্ছা, তার ওয়েবসাইট, তার পার্সোনাল ভাই ওয়েবসাইট। সে তার যদি এক্সপেরিমেন্ট করতেছে বুঝছেন না। ও হ্যাঁ, ফুটার থেকে স্ক্রল করায়, ফুটার হ্যাঁ। থেকে উপর দিকে আপনি তো স্ক্রল করবেন। ইউএক্স নিনজার নামটা শুনে আমার এটা মনে হয়েছে ফার্স্ট তার ওয়েবসাইটের কথা। আপনারা তার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইউএক্স তার নিনজা কিন্তু এখন ইয়ার সাথে কাজ করতেছে, ইউআই 8 এর সাথে কাজ করতেছে, এবং সে কিন্তু ওখানে দেখেন তার টেমপ্লেট কিন্তু কোডের ভার্সনও দিতেছে ভাই। হ্যাঁ, ও ও তো মানে আসলে মানে এই যে দেশ যে ইউআই8 এর, ও মানে খুব স্মার্ট মানুষ বুঝছেন। খুবই মার্কেটিং, ও খুবই ভালো। ও কি করে মানে পপুলার যারা যখন দেখে তাকেই কি করে মানে ও অ্যাডপ্ট করে ফেলে। ধরেন এক্স্যাক্ট। আপনি এখন পপুলার হয়ে গেছেন ড্রিবলে, ওদের সবচেয়ে মানে বড় একটা অংশ ইউজার যে জায়গা থেকে আসে ওইটা হলো ড্রিবল থেকে। তো হ্যাঁ ও ড্রিবলে যাদেরকে পপুলার দেখে, কোনো টিম অথবা এজেন্সির সাথে এঙ্গেজ না, তাদেরকে কি করে ও স্যালারিও দেয় দরকার হইলে, যতটুকু আমি জানি আমাদের এক দুজন যেহেতু বাইবালার ছিল ওইখানে, ও স্যালারিও দেয়, প্লাস ক্লায়েন্ট প্রজেক্ট আইলো, ও তো ক্লায়েন্ট প্রজেক্ট, আর ওই টিমে থাকলে প্রচুর ক্লায়েন্টের নক পাওয়া যায়, ভালো ভালো জব থেকে অফার পাওয়া যায়। তো ও পপুলার যত মানুষ দেখে তাদেরকে ও টিমে নিয়ে আনে, নেওয়ার পর হয়তো প্রজেক্ট দেয়, প্রজেক্ট থেকে ও প্রজেক্ট তার নামই দেয়, বাট ওই যে মানে ব্র্যান্ডেড একটা, তাদের তো একটা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে না ওই হ্যাঁ প্ল্যাটফর্মটাতে। এক্স্যাক্টলি। আর তো
ওইটা ও কি করে মানে ও কি করে ফেলতে পারে আর কি। আর এই ধরনের ডিজিটাল ডাউনলোড প্রোডাক্টে মানে ডিজিটাল ডাউনলোড বেস প্ল্যাটফর্ম যেগুলো, এগুলাতে আমার কাছে যতটুকু মনে হয় এখন পর্যন্ত দেখা করলে যে অলওয়েজ চেঞ্জ করতে হয় নিজেকে। হ্যাঁ, যতই আপনি ট্রেডিশনাল হন না কেন আপনাকে চেঞ্জ হইতেই হবে, নাইলে টাইমের সাথে হারা যাবেন। তো ও যতই মানে ক্লাসিক্যাল ডিজাইন করুক না কেন, ভালো, ও কিন্তু খুবই ভালো ডিজাইনার আমি যতটুকু জানি, হ্যাঁ, দেশ মানে হাই লেভেল। বাট ও তবুও নিনজাকে নিতে হইব, কারণ মানুষ যাকে খাইতেছে ও তাদের ডিজাইনই দিতে হইব। ওর ইউআইতে নিউমরফিজম নামে যে ডিজাইন আসছিল ওইটার অনেক মানে মানে সমালোচনা আলোচনা হয়েছে ওইটা নিয়ে। বাট ওইটাও ও কি করছে, টেমপ্লেট অ্যাপ্রুভ করছে, আমি দেখছিলাম মনে। তো কারণ মানুষ ডাউনলোড দিতেছে, ও ডাউনলোড করানো দরকার, কোনটা ভালো ইউএক্স আর কোনটা খারাপ ইউএক্স ওইটা দেখানোর দরকার, তার চিন্তা ওইটা করে লাভ আছে, তাই না? দরকার নাই। তো ওইটা প্রচুর মানুষ হয়তো ডাউনলোড দিছে। আমি এই ধরনের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেখছি, জাস্ট একটা দুইটা পোস্ট বানাইছে, হাউ টু ডিজাইন নিউমরফিজম অ্যাপ অন ফিগমা, বানাইয়া ওর 80,000 50,000 ফলোয়ার হয়ে গেছে, জাস্ট এক দুইটা পোস্ট বানাইয়া। আহ এই আর কি অবস্থা। বাট তারা ভালো, সবাই ভালো ডিজাইনার। আমার যেহেতু মানে এই যোগ্যতা নাই, আমি তাদেরকে জাজ করার ক্ষমতা নাই। বাট ইয়া এই আর কি, জাস্ট যতটুকু। Exactly. সেটাই ভাই, এখন আমাদের মানে ইয়ার ক্ষেত্রে যেটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফার্স্ট কোয়ালিটি বিল্ড আপ করেন ভাই, টাকা পয়সা অটোমেটিক চলে আসবে ইনশাল্লাহ। আপনি যখন শিখবেন তখন আপনার কাছে ফিল হবে যে আমার এত চার্জ করা উচিত। আপনি মার্কেট প্লেসে ঘুরলে দেখবেন কে কত প্রাইসিং দিয়ে রাখে, আর কিন্তু তার অ্যাকচুয়াল নলেজটা মানে কতটুকু নলেজ আছে আপনি কিন্তু জানেন না। যে অমুক ডিজাইনার $100 পার আওয়ার দিয়ে রাখছে, $200 পার আওয়ার দিয়ে রাখছে, বাট তার নলেজ হয়তো ও সামান্যই একটু শেয়ার করে মানুষের সাথে একটা ফেসবুক পোস্টে, বাট ও কিন্তু অ্যাকচুয়ালটা আপনি জানেন না। তো আপনি যখন শিখবেন, আপনি যখন লার্নিং এফোর্ট দিবেন, আপনার এফোর্ট অনুযায়ী আপনি মার্কেটে যখন অনেক সময় ক্লায়েন্টই বলবে আইসা যে তুমি খুব লেস চার্জ করছো, হ্যাঁ, আরো চার্জ করা উচিত ছিল তোমার। যখন আপনি ভালো এফোর্ট দিবেন তখন আপনি ফিল করবেন যে আপনার প্রাইস ইনক্রিজ করা দরকার এখন, যে আপনি অনেক ভালো সার্ভিস দিতেছেন। বাট স্টার্ট উইথ স্মল, মানে স্মল ভাই স্টার্ট আমি না অবশ্যই এই ক্ষেত্রে কম একটা দিয়ে রুল স্টার্ট করা উচিত। পাইছিলাম একজনের কাছ থেকে, বুঝছেন মনসুর ভাই? হ্যাঁ 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 ভাই। তারা বলতেছে সে ধরেন যে আপনি একটা প্রজেক্টে চার্জ করছেন সে $500, হ্যাঁ ঠিক আছে? দেন আপনি সাকসেসফুলি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারছেন যে না, $500 এর জন্য প্রজেক্টটা খুব ভালোভাবে কমপ্লিট করা গেছে, রাইট? দেন আপনাকে কি করতে হবে, পরের প্রজেক্টে আপনি ট্রাই করবেন $700 চার্জ করার জন্য। এই যে পার প্রজেক্টে আপনি $200-300 করে আপগ্রেড করেন, এতে হবে কি আপনি নেক্সট ক্লায়েন্টকে যা বলতেই পারেন যে না, এই প্রিভিয়াস ক্লায়েন্টকে 500 চার্জ করছি, বাট এইটার ক্ষেত্রে আমি এত চার্জ করব, কনফিডেন্সের সাথে বলতে পারবেন। বাট বাট এটা ওই র্যাপিড আগের না ক্লায়েন্ট যদি বাড়াও ভালো। কনফিডেন্স, যদি আমার মানে আমি যদি ওকে ভালো র্যাপিড না বাড়া, ধরেন একটা টাইম পর পর যে আমার স্কিলের সাথে বাড়া, আমার কাছে মনে হয় যে আমার স্কিলটার সাথে বাড়া, যে স্কিলটা আমি কতটুকু ইমপ্রুভ করতেছি, আমি কতটুকু সার্ভিস দিতেছি, এটার সাথে যদি বাড়ি, মানে প্রাইসিংটা বাড়াইলে আমার কাছে মানে পার পেজে যদি আমরা অথবা পার প্রজেক্টে যদি আমরা বাড়াইতে থাকি, বছরে অনেকগুলো প্রজেক্ট করবো, তাইলে আমার প্রাইসিংটা এমন হয়ে যেতে পারে যে অনেক ক্লায়েন্ট অটো আইসা ইমপ্রুভমেন্ট মুড চলে আসবে। এফোর্ড করতে পারবে না আমাকে, কারণ সিঙ্গেল পারসন হায়ার করে ক্লায়েন্টকে আসলে মানে লেস প্রাইসিং এ করানোর জন্য এজেন্সি কে প্রচুর মানে পে করে, কিন্তু সিঙ্গেল পারসন খুঁজে অনেক ক্লায়েন্ট জাস্ট কম বাজেটে যেন হয়ে যায়, এরকম আমার কাছে যতটুকু মনে হয় আর কি। আমাদের ক্লায়েন্ট নক থেকে যতটুকু এতটুকু থেকে যতটুকু বুঝলাম আর কি। বাট সিঙ্গেল অনেক পারসন কে এজেন্সির মতো পে করে, যারা ভালো পোর্টফোলিও আছে, ভালো প্রজেক্ট আছে লাইভ, যারা এনাফ এক্সপ্লেইন করতে পারে, তারা সিঙ্গেল পারসন নিয়ে অনেক বড় বড় ক্লায়েন্ট নিতে পারে। বুড়ি বুড়ি এক্সাম্পল আছে, আমরা দেখি তো কমিউনিটির অনেক ভাইরা। ইয়াপ, সেটাই মানে ভাই কোয়ালিটির উপরে কিছু নাই, রাইট? জি অবশ্যই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেদের অন্যদের সাথে কানেক্টেড থাকাটা ইম্পর্টেন্ট। ডিজাইন ভালোভাবে না শিখলে যে আমাদের মতো জব খুঁজবেন পাবেন না, হ্যাঁ? আর ভালো জব নাই ভাবে না? যাতে, হ্যাঁ হ্যাঁ আমাদের তো জব ঠিক আছে, পাইলে সবাই দিবেন। ডিজাইন করা বাদ দেন আর মানসুর ভাইয়ের মতো ফাউন্ডার হয়ে যান। না না ফাউন্ডার তো এটা নাম, ফেসবুকে তুমি আপনি, আমি আপনাকে পার্সোনালি বলবো, একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মেম্বারে যাবেন, মেম্বারে গিয়ে আপনি দেখবেন পৃথিবীর